প্রেজেন্টেশন প্রজেক্ট ভাইবা এগুলো এই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, তো এটা আবার নেক্সট সপ্তাহে যাবে আমাদের এগুলো। এটা তোমরা নিয়েছো কেন? অফিশিয়ালি ডিসিশন হচ্ছে এই সপ্তাহের মধ্যে ফার্স্ট সেমিস্টার সবকিছু শেষ করে নিতে হবে। কোন স্যার এটা নিচ্ছে নেক্সট সেমিস্টার? স্যার জামিল স্যার ওটা ফার্স্ট সেমিস্টার ল্যাবটা দেরি মানে আমাদের অফিশিয়াল ডিসিশন হচ্ছে এই সপ্তাহের মধ্যে ফার্স্ট সেমিস্টার সবকিছু শেষ করে নিতে হবে। মানে ফার্স্ট সেমিস্টার মানে গত সেমিস্টারের ল্যাব সংক্রান্ত যত কিছু আছে। তো এটা কি ডেট ফিক্সড হয়ে গেছে? জি স্যার, ওটা ডেট অ্যাসাইনমেন্টটা ইয়া করে দিয়েছে, অ্যাসাইন করে দিয়েছে। তো ঠিক করলো না। আচ্ছা যাই হোক, এখন যেহেতু করে ফেলছে ঠিক আছে, তাহলে এর পরের ইয়াতে করব, কিন্তু দেরি হয়ে যাচ্ছে আর কি, কারণ তোমরা ল্যাব 3টা ঠিক মতো পারো কিনা ওইটা দিয়ে এর আগে ল্যাব 1 ল্যাব 2 এই দুটো আসলে দিয়ে খুব একটা বোঝা যাবে না যে তুমি ওপি তে ইন করছো কিনা। ল্যাব 2 তে ওই 4টা প্রবলেম আছে, এর বেশি কিছু নাই, তাও একদম প্রাইমারি ডিসকাশন। কিন্তু ল্যাব 3 দিয়ে রিয়েলি বোঝা যাবে যে তুমি ওপি তে ইন করছো কিনা, কারণ ল্যাব 1 ল্যাব 2 তে আমাদের মূল টার্গেট ছিল তুমি হচ্ছে মানে সি প্লাস প্লাস এর যে সিনট্যাক্সটা প্রেফার করে সেই সিনট্যাক্সে তুমি কোড লিখছো কিনা। তো এটা হচ্ছে যে তুমি স্ক্যানার সিএনসি আউট কনভার্ট করছো না। বাদ কেন হবে? ডেফিনেটলি নাম্বার দিব, প্রত্যেকটা ল্যাবের একটা ওয়েট আছে। মানে মানে ল্যাব 1 ল্যাব 2 দিয়ে তোমাদেরকে মানে সিনস মানে সি প্লাস প্লাস এর সিনট্যাক্সে কিছুটা অভ্যস্ত করা হয়েছে। আর ল্যাব 2 এর এটা তোমাদের আগে বলা হয়েছে শুধুমাত্র 4টা প্রবলেম ছিল, যে 4টা প্রবলেম বেসিক্যালি হচ্ছে ওপির কনসেপ্ট ইউজ করে করা যায়। আর বাকি যত আমরা ল্যাব করছি সেগুলো জাস্ট হচ্ছে মানে সি এর সিনট্যাক্সটাকে সি প্লাস প্লাস এর সিনট্যাক্সে তোমরা একটা মাইগ্রেট করেছো। তো ল্যাব 3 থেকে মূলত হচ্ছে তোমাদের সি প্লাস প্লাস এর কাজ শুরু আর কি, মানে সি প্লাস প্লাস এর কনসেপ্ট ইউজ করে করা। তো ওখানেই প্রথম তোমরা হচ্ছে কি ক্লাসের রিলেটেড প্রবলেম পেয়েছো। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি আরো এক সপ্তাহ পিছাই দিলাম, তাইলে ডেটটা ফাইনাল করে ফেলি। এটা হচ্ছে কয় তারিখ পড়তেছে? আগামী শনিবার হচ্ছে 26, তাহলে মোস্ট প্রবাবলি 3 তারিখ পড়তেছে। ঠিক আছে আমার ডেটটা? জি স্যার। তাহলে 3 তারিখ হচ্ছে ল্যাব 3 এর উপরে ভাইভা হবে। তো আমি তাহলে যারা এর আগে ইনকমপ্লিট আছে তারা ইচ্ছা করলে আরো ফার্দার জমা দিতে পারো, সমস্যা নেই। আর তোমাদের ভাইবার ব্যাপারে সবচেয়ে বড় যে সমস্যাটা আমি দেখছি যে তোমরা প্রিপেয়ার্ড হয়ে আসো না। মানে একটা পরীক্ষা মানে তো তোমাকে একটা সাম প্রিপারেশন লাগবে। আচ্ছা এক মিনিট একটু ওয়েট করো, আমার একটা কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তো যেটা বলছিলাম যে তোমাদের ল্যাব যখন ভাইবা নিচ্ছি তোমাদের এবং অন্য কয়েকটা সেমিস্টারও সেম প্রবলেম পেলাম। মানে কেউ তোমরা প্রস্তুতি নিয়ে আসো না আর কি। তো এটা খুবই দরকার, মানে তুমি ভাইবা দরকার অ্যাটলিস্ট তুমি যে কোডগুলো করেছো সেই কোডগুলো একবার তো চোখ বুলায় আসবে যে কি করেছে একটু দেখে আসবে। আর আরেকটা হলো তোমাদের একটা বড় অংশ পাওয়া যাচ্ছে যে কপি করছো, আর তার মধ্যে বেশি সিরিয়াস যেটা সেটা হচ্ছে কপি করছো অথচ জানো না যে ওখানে কি লেখা আছে। তো নেক্সট ভাইবা থেকে আমরা এটা ইয়া করেছি যে যদি এরকম পাওয়া যায় যে তোমার কোনো একটা কোড তুমি কপি করে একজনকে জমা দিয়েছো কিন্তু সেটা সম্পর্কে কিচ্ছু বলতে পারো না বা মিনিমাম লেভেল অফ ওইটার মানে লজিক তুমি পারো না, তাহলে কিন্তু তোমার পুরো ল্যাব অ্যাসাইনমেন্টে 0 মার্ক দিয়ে দিব। তো এই জন্য ল্যাব অ্যাসাইনমেন্ট 3 থেকে কেউ যদি মনে করো যে কোনো একটা কোড তুমি কিছুই পারো না, বুঝো না, তাহলে সেটা তুমি এখনই সরাই ফেলো। আর তোমাদের প্রায় জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি নিজে কয়টা করছো, দেখা হলো 10টা জমা দিছো তার মধ্যে 3টা তুমি করছো আর বাকিগুলো কপি করে আনছো। হ্যাঁ, তো যেহেতু এই রোগটা বেশি হয়ে গেছে আমি যেটা চিন্তা করলাম যে হ্যাঁ তোমাকে অনুমতি দিলাম যে তুমি আরেকজনের হেল্প নিতে পারবা, কিন্তু সেটা হচ্ছে রিকগনাইজ করতে হবে তুমি এটা হেল্প নিয়েছো অথবা ইন্টারনেট থেকে নিয়েছো, তুমি ওই সলিউশনের সাথে এই জিনিসটা লিখতে স্যার হবে। আপনাকে কোডটা বুঝাই দিতে পারলে তো মোটামুটি বুঝে হ্যাঁ যাবে যে আমাকে আমি যদি কোডটা বুঝে, কিন্তু ওইটা তোমাকে বলতে হবে যে এটা তুমি নিজে করছো না কারো থেকে নিছো। এটা অর্থাৎ মানে হচ্ছে স্যার 3টা ক্যাটাগরি, একটা হচ্ছে সেলফ, এটা তুমি তো বলছো যে এটা তোমার নিজের করা, আর একটা হচ্ছে তুমি হেল্প নিয়েছো আইদার তোমার ফ্রেন্ড থেকে অথবা নেট থেকে।
তাহলে ওটা পাশে কমেন্টটা লিখবে যে এটা সাম সোর্স থেকে নেওয়া। এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই কোডটাকে প্রপারলি বুঝাইতে হবে। আর তুমি আন্দাজে আরেকজন থেকে একটা কপি করে আনছো, ওইটার ভিতরে কি আছে, কোন অংশটুকু কি কাজ করে কিছুই জানো না, মানে এরকম যদি একটাও পাওয়া যায় পুরো অ্যাসাইনমেন্টটাই তোমাকে 0 দিয়ে দেবো আমি। এবার এই ব্যাপারে মানে তোমাকে ওই সুবিধাটা দিচ্ছি, তুমি যদি অন্য থেকে দেখে একটা প্রবলেম করো কিন্তু সেটা তুমি প্রপারলি বুঝো, তাহলে তোমাকে সাম মার্ক দিব। হয়তো 10-এ 10 পাবা না, কিন্তু 10-এ 7-8 পাইতে পারো। কিন্তু যদি 10টা অ্যাসাইনমেন্টের মধ্যে 9টা তুমি নিজে করছো আর একটা আরেকজন থেকে কপি করে আনছো এবং সেটার বিন্দু বিসর্গ তুমি কিছু জানো না, তাহলে কিন্তু পুরো 10-এর মধ্যে আমি 0 দিয়ে দিব। মানে একদিকে ফ্যাসিলিটি দিলাম, আরেকদিকে মানে কঠোর হলাম যে তুমি যেই প্রবলেমটা বুঝো না সেই প্রবলেমটা তুমি আমাকে শো করবে না, তুমি নিজে যেটা করছো সেটা করবে, সেটার সাথে লিখবে সেলফ। আর তুমি যেটা কোনো একটা সোর্স থেকে হেল্প নিয়ে করেছো কিন্তু এখন তুমি প্রবলেমটা বুঝো, করতে পারো, সেটা তুমি জাস্ট হচ্ছে রিকগনাইজ করবা যে আমি এটা হেল্প নিয়ে করেছি কিন্তু আমি এই প্রবলেমটা পারি, আমাকে ইন্ডিপেন্ডেন্টলি করতে দিলে আমি করতে পারবো। কিন্তু যে প্রবলেমটা তুমি ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবে না সেটা কোনো অবস্থাতে এখন থেকে আর শো করবে না। আর যদি এটা পাওয়া যায় তাহলে ওই যে সেলফ আর হেল্প সবগুলো মার্ক 0 হয়ে যাবে, ইন টোটাল ওই ল্যাব অ্যাসাইনমেন্টে তুমি 0 পাবা। বুঝা গেছে? জি স্যার। অর্থাৎ তোমাকে অন্যের হেল্প নেওয়াটাও যদি এটা উচিত না, তারপরও আমি তোমাদের অবস্থা বুঝে এইটুকু অনুমতি দিলাম, কিন্তু তোমাকে এইটুকু সৎ হতে হবে যে প্রবলেমটা তুমি বুঝো না সেই প্রবলেমটা এখানে ইনক্লুড করবে না। ঠিক আছে? আরেকজন থেকে তুমি একটা প্রবলেম বুঝে তুমি যদি সেটা করো আমার কোনো আপত্তি নেই। স্যার প্রবলেম হচ্ছে স্যার, এখন এগুলো স্যার নতুন কনসেপ্ট তো স্যার, এখন স্যার এভাবে অনলাইনে স্যার বুঝতেছি না অনেক কিছু, এখন হেল্প নিলে অনেকে পারতেছে না, একটা না একটা ফল্ট হয়ে যাচ্ছে হ্যাঁ, স্যার। তাহলে ওইটা তাহলে পরের ক্লাসে আমাকে বলো। এখন মেজরিটির স্যার প্রবলেম ওইটা, এখন যে আমি মানে দেখতেছি আমি তো তোমাদের মানে হ্যাঁ একটা স্পেসে তো আমাকে অবশ্যই আগাইতে হবে, কিন্তু আমরা কিন্তু এখনো খুব বেশি কিছু পড়ি না। আগেই বললাম যা ধরো ল্যাব অ্যাসাইনমেন্ট 1 আর 2 তোমাদের কাছে রিলেটিভলি হয়তো বা কঠিন হয়ে গেছে কিছুটা, এই কারণে যে ওখানে তোমার হচ্ছে সি এর লজিক লেভেল বিল্ড আপের জন্য কিছু প্রবলেম দেওয়া হয়েছে যেগুলো লেভেল একটু হাই, এবং না তোমাদের স্যার ল্যাব হ্যাঁ অ্যাসাইনমেন্ট 3টা স্যার একটু বেশি অনেক হার্ড না হয়েছে ল্যাব গুগল অ্যাসাইনমেন্ট 3 হচ্ছে 1 2 থেকে অনেক সহজ। স্যার। এটা স্যার মানে আমার ক্লাসের জিনিসগুলো স্যার গুগল সার্চ দিয়ে দিয়ে অনেকগুলো জিনিস তো অনেক মানে একটা পয়েন্ট বাই পয়েন্ট না দেখতে না গেলে অনেক বিল্ড আপ। মানে ল্যাব অ্যাসাইনমেন্ট 3 মানে 1 2 যে পারে ল্যাব অ্যাসাইনমেন্ট 3 তার কাছে কোনো কঠিনই হওয়ার কথা না। মানে ল্যাব অ্যাসাইনমেন্ট 3 তে শুধু হচ্ছে সিনট্যাক্স প্র্যাকটিস হচ্ছে, মানে ক্লাস কিভাবে লিখতে হয়। হ্যাঁ ধরো 10টা প্রবলেমের ভিতরে একটা বা দুইটা একটু কঠিন আছে, সেটা তো ডেফিনেটলি, ওইটাই বললাম যে ওই একটা দুইটা সবাই তো পারার কথা না। মানে ওইটাই তো সমস্যা হচ্ছে যে মানে যে ভালো সেও 10টা দিচ্ছে, যে হচ্ছে দুর্বল সেও 10টা দিচ্ছে, কিন্তু ওইটা সম্পর্কে সে একটা ওয়ার্ডও বলতে পারে না যে ওইটার ভিতরে কি আছে। মানে তোমাদের তো একটা ডিফারেন্সিয়েট হবে, ওইটাই বললাম যে হয়তো দেখা যায় 10টা প্রবলেমের মধ্যে 5টা প্রবলেম যে কেউ চাইলে করতে পারবে তোমার যদি ইচ্ছা থাকে, 2টা 3টা প্রবলেম আসতে একটু হেল্প পাইলেই তুমি করতে পারবে। আর 2টা 3টা প্রবলেম থাকে যে ওইটা একটু যারা হচ্ছে একটু এখানে অ্যাডভান্স বুঝো তাদের জন্য। মানে সব প্রবলেম তো বেসিক্যালি একটা সেটের ভিতরে ইচ্ছা করে এটা করা হয়, যে সবার জন্য না। হ্যাঁ আমরা চাই যে সবাই করুক, ডেফিনেটলি চাই, কিন্তু কেউ পিছিয়ে যাবে, মানে কেউ একটু কম পারবে কেউ একটু বেশি পারবে। এখন সেটাও আমি তোমাদের বললাম যে মানে কেউ যদি কোনোটাতে বুঝতে সমস্যা হয় আমাকে বললে ডেফিনেটলি আমি হেল্প করবো। বা তোমরা ফ্রেন্ডরা হচ্ছে হচ্ছে একে অপরকে হেল্প করতে পারো লজিক লেভেলে, কোড লেভেলে আমি বুঝি না। আর যারা বেশি দুর্বল তারা কোড লেভেলে হলেও হচ্ছে কি সমস্যা নেই, তাদেরকে মানে তোমরা হয়তো কোড লেভেলে হয়তো কিছুটা বুঝাই দিতে পারো, কিন্তু তুমি আমাকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় সেটাই জমা দিবে যেটা তুমি বুঝেছো। যেটা একেবারেই কিছু বুঝো নাই সিম্পলি সেটা জমা দিচ্ছ, এটা আমি ইয়া করি না। আর যেটা তুমি হেল্প নিয়েছো অবশ্যই তাকে রিকগনাইজ করা উচিত, এটা একটা ইথিক্যাল তোমার ইয়া যে তোমরা উপরের দিকে গেলে দেখবে যে প্লেজারিজম নামে একটা জিনিস আছে, যে কোনো কিছু করতে গেলেই মানে তুমি আরেকজনের জিনিস নিতে পারবা কিন্তু সাইট করতে হবে যে আমি তারটা নিয়েছি। তো তাহলে একটা কাজ করতে পারি, তোমরা ল্যাব অ্যাসাইনমেন্ট 3 আগামী কি বলে শনিবার দিন যে ক্লাস আছে মানে 3 এর কোথায় কোন প্রবলেমে বুঝতে সমস্যা আছে আমাকে বলো, আমি তাহলে ওইটা ওই দিন আবার রিভিশন করব।
মানে কিন্তু মানে ওইটা করার আগে তোমাকে হচ্ছে কি নিজে একবার একটু ট্রাই করতে হবে, নাহলে তো তুমি বুঝবে না। মানে ধরো তুমি এখনো ক্লাস লিখতে পারো না একটা, তাহলে তো তুমি ক্লাসের প্রবলেম সলভ করবা কিভাবে? বুঝা গেছে কথাটা আমার? জি স্যার, স্যার আমরা শনিবার আগে না থেকে নিয়ে রিভিউ করে আসবো বুধ বলতেছি। বৃহস্পতিবার এরকম টাইমে টাইম দেন স্যার। না আমি না কিভাবে তিন পারবো? তারিখ আমার তো টাইম ক্লাস দিয়েছে হচ্ছে যেভাবে 3 তারিখ হচ্ছে ভাইবার টাইম দিছি, আর শনিবার দিছি হচ্ছে তোমাদের লেভেল রিভিশন 3 তে, হ্যাঁ রিভিশন টাইপের আর কি, তোমাদের কোথায় কার বুঝতে। তো প্রথমে তুমি আমাকে বলবে যে তুমি কি চিন্তা করেছো বা তুমি কতটুকু কোড লিখেছো, তাহলে ওই কোডের সমস্যাটা আমরা দেখার চেষ্টা করব, আমরা সবাই মিলে চেষ্টা করব। আমরা ওখানে যে 10টা প্রবলেম আছে, দরকার হলে প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে ডিসকাস করব। তো কারণ আমি আরো অ্যাডভান্স হচ্ছে, কিন্তু তুমি যদি এখন একটা ক্লাসও না লিখতে পারো, কারণ ওখানকার প্রবলেমগুলো দেখো, মানে ওখানে 5টার মতো প্রবলেম আছে একেবারে ইন্ট্রোডাক্টরি কথা, জাস্ট আমি ক্লাসগুলো লিখতে পারি কিনা। এরপরে 2টা 3টা প্রবলেম আছে একটু কাজ, আর 2টা মনে হয় প্রবলেম আছে একটু অ্যাডভান্স। মানে যে কোনো সেট সাধারণত এইভাবে করা হয়, মানে সব কোশ্চেনের লেভেল তো সমান থাকবে না, কিন্তু মানে মিনিমাম 50% সাধারণত সবসময় রাখা হয়, যেগুলো হচ্ছে কি অন এন এভারেজ সবাই পারবে। কিছুরামো কে আচ্ছা, কারো সাউন্ড হচ্ছে, একটু বন্ধ করে দাও। ঠিক আছে, তাহলে আমরা আজকের টপিকসে মনে হয় ঢুকি। আর কোনো কোশ্চেন আছে তাহলে তোমাদের? তার টাইম শিডিউলটা নিয়ে স্যার, আমাদেরকে স্যার টাইম দেওয়া হয় 10টা বাজে, এখন আমাদেরকে জয়েন করে 12টার দিকে স্যার, 2 ঘন্টা স্যার জুমে অন করে কিসে এটা? স্যার ল্যাবে, স্যার ল্যাব ভাইবার সময় স্যার। জেনারেলি তো ফলো হয় শিডিউলটা খুব একটু আচ্ছা হয়ে শিডিউলটা যায়, স্যার একদম ভুল ম্যাচ হয়ে হয় না যায় স্যার, আর কি। আমরা স্যার ওই দিন স্যার 2 ঘন্টা বসেছিলাম, ওনাকে আবার পার্সোনালি কল দিয়ে স্যার ঢুকাই আচ্ছা, তাইলে মনে হয় কোনো কারণে কোনো একটা আইডি, মানে আমি দিচ্ছি। সেদিন একটু সমস্যা হয়েছে কি, স্যার ওই দিন আমার না গন্ডগোল স্যার, হয়েছে সবার মেইনলি সবার হচ্ছে স্যার, সবার ক্ষেত্রে স্যার পরে শিডিউলের অনেকে আগে চলে আসতেছে, আগে শিডিউলের অনেকে পরে চলে আসতেছে স্যার, এটাও একটা ঝামেলা হ্যাঁ হচ্ছে মানে এখানে। এটা তাহলে ইয়া করা লাগবে। মানে সেদিন আমার একটু ঝামেলা হয়েছে যে, মানে আমাদের বাসায় সেদিন একদম সকাল 9টা থেকে, 9টা কি মানে একদম ভোর থেকেই কারেন্ট ছিল না। তোমাদের জাস্ট ভাইবারটা শুরু হওয়ার পরপরই সম্ভবত আবার ইয়া চলে গেছিল। না, এটা কি তোমাদের ক্ষেত্রে নাকি? এটা তো তোমাদের ক্ষেত্রে না। তোমাদেরটা কি, তোমাদেরটা তো আমি বেশ কিছুক্ষণ ছিলাম না। না স্যার, আমাদের তো একদম না স্যার, 10 রিয়াদ সাড়ে ভাই 10টা ছিল, রিয়াদ ভাই বাজে ইয়া ছিল। ও আচ্ছা, তাহলে মনে হয় তোমাদের ক্ষেত্রে মানে কারেন্ট চলে গেছিল সম্ভবত আমারটা। মানে ল্যাপটপেরও চার্জ শেষ হয়ে গেছিল, ওই কারণে হচ্ছে প্রবলেম। দেখা যাক, আমি নেক্সট ডে আরেকটু স্ট্রিক্টলি করবো। আমি সাধারণত ট্রাই করি যে ম্যাক্সিমাম ধরো 20 থেকে 30 মিনিটের বেশি যেন কাউকে বসতে না হয়। কোনো কারণে আগের গ্রুপ যদি একটু ডিলে হয়, পরের গ্রুপ হয়তো একটু ডিলে হয়। স্যার ওই দিন স্যার 2 ঘন্টা কিন্তু স্যার আর যাদের বসেছিলাম স্যার 10:30 জুমে ছিল স্যার, ওরা দিয়েছে 11:30 ওই দিন। 11:30 না, আমি 12টায় দিয়েছি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ল্যাব 3 সময় আমি নিজে এটা মনিটর করবো। স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমাদের আগামী শনিবার দিন দিলাম ল্যাব 3 এর উপরে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো বলো, তাহলে আমরা ইয়ে করবো। আর এর পরের দিন দেখবো যে তোমরা আসলে কতটুকু শিখতে পারছো। আর যে কোনো একটা ল্যাব অ্যাসাইনমেন্ট জমা দিয়ে করবে, তোমাদেরকে এইটুকু সততা আশা করছি যে যেটা তুমি নিজে করছো সেটা ক্লারিফাই করবে, এটা নিজের মানে প্রত্যেকটা প্রবলেমের সাথে ব্র্যাকেটে সেলফ লিখবা, আর হেল্প লিখলে হেল্প লিখবা, এবং নেট থেকে নিলে নেট লিখবা। স্যার আমরা তো আর জমা দিয়ে দিছি। হ্যাঁ, ওইটা এখন রিভাইজ করতে পারবা, ওইটা তো তোমাদেরকে সুযোগ দিলাম। আচ্ছা আর যেটা হচ্ছে তুমি পারো না, জানো না, সেটা হচ্ছে তুমি ডিসকার্ড করে দিবা, ওইটা তোমার ল্যাব অ্যাসাইনমেন্টে রাখবে না। এবং এরকম যদি একটা পাওয়া যায়, তাহলে কিন্তু তোমার বাকি নাম্বারগুলোকে আমি নালিফাই করে দিব। মানে একদিকে তোমাদের সুবিধা দিলাম, হেল্পটাকে আমি অফিসিয়ালি রিকগনাইজ করছি, কিন্তু হেল্প নিয়ে ওইটা কিছুই পারো না, সেটার কারণে কিন্তু বাকি নাম্বারটা তোমার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমার মনে হয় আমরা আমাদের টপিকসে আসি। তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড মূল যে কনসেপ্টটা, তার মূল ধরো 3টা যদি আমরা বলি, তার মধ্যে হচ্ছে ক্লাস কনসেপ্টটা হচ্ছে আমরা অলরেডি শিখেছি। তো ক্লাস থেকে ওই যে ডাটা এনক্যাপসুলেশন বা এই ধরনের কথাগুলো আসে আর কি। ক্লাস অবজেক্ট এটা হচ্ছে আমরা মিড টার্মের আগে মূলত শিখেছি শুধু এই জিনিসটাই। সেকেন্ড যেটা সি প্লাস প্লাসের মেইন কনসেপ্ট, তার হচ্ছে পলিমরফিজম। তো পলিমরফিজমের হচ্ছে 2টো রূপ আছে মূলত, একটা হচ্ছে অপারেটর ওভারলোডিং আর একটা হচ্ছে ফাংশন ওভারলোডিং। তো ফাংশন ওভারলোডিংটা হচ্ছে কি আমরা অলরেডি শিখেছি, তো এটার কনসেপ্টটা রিলেটিভলি অনেক সহজ। আমরা আজকে সেকেন্ড যেটা পলিমরফিজমের সেকেন্ড যেটা অ্যাপ্লিকেশন অপারেটর ওভারলোডিং, সেটা হচ্ছে আমরা করতে যাচ্ছি। আর
ওপি নেক্সট যেটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ইনহেরিটেন্স, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের পরের চ্যাপ্টার। তো পলিমরফিজমে আরো বেশ কিছু জিনিস আছে, সেটা আমরা পরে দেখবো যখন আমরা ভার্চুয়াল ফাংশন পড়তে যাব। তো আসা প্রথম হচ্ছে অপারেটর ওভারলোড কি সেটা আসি, যে আমরা ধরো সি প্লাস প্লাসে যে সকল অপারেটর গুলো আছে সেগুলোর সাথে তো পরিচিত। যেমন ধরো আমাদের সবচেয়ে পরিচিত একটা অপারেটর হচ্ছে কি প্লাস। কি করে সেটা? দুটো জিনিসের যোগ করে। ধরো একটা ভেরিয়েবল হচ্ছে এ আর একটা ভেরিয়েবল হচ্ছে বি। এ আর বি হচ্ছে ইন্টিজার, ধরো এর মান হচ্ছে 10 আর বি এর মান হচ্ছে 20। তাহলে রেজাল্ট কত হবে যোগ করলে? 30 হবে, তাই না? আচ্ছা, এখন যদি হয় এ হচ্ছে ইন্টিজার, বি হচ্ছে ফ্লোট, ধরো এর মান হচ্ছে 20.4, তাহলে যোগ করলে কি হবে? 30.4, তাই না? 30.4 এটা হবে। তার মানে যখন দুইটা ইন্টিজার আছে তখন যোগ করলে কি হয় সেটা আগে থেকে কম্পাইলার জানে। যখন একটা ইন্টিজারের সাথে একটা ফ্লোট হয় তখনও এই দুইটা যোগ করলে কি হবে সেটা জানবে। কিন্তু ধরো এ আর বি হচ্ছে দুইটা অবজেক্ট, যেমন ধরো আমাদের ডিস্টেন্স ক্লাসের অবজেক্ট, এ হচ্ছে 10 ফিট 5 ইঞ্চি আর বি হচ্ছে 8 ফিট 3 ইঞ্চি। তাহলে সেই ক্ষেত্রে এ আর বি যোগ করলে কি হবে সেটা কিন্তু কম্পাইলার আগে থেকে জানে না, এবং এই কারণে এখনো পর্যন্ত আমরা যতটুকু পড়েছি সেখানে আমরা দুইটা অবজেক্ট D1 D2 সেটাকে প্লাস দিয়ে আমরা যোগ করতে পারিনি। স্ট্রিং ক্লাসে আমরা পেরেছি, কারণ স্ট্রিং যেটা বিল্ট ইন স্ট্রিং ক্লাস, সেখানে কম্পাইলার জানে যে ওখানে প্লাস অপারেটর ইউজ করলে কি হবে। কিন্তু যেহেতু এটা আমাদের নিজস্ব ক্লাস, ডিস্টেন্স ক্লাস বা অন্য যে কোনো ক্লাস আমরা বলি, সেই ক্লাসের দুইটা অবজেক্টকে যোগ করলে কিভাবে যোগ করব সেটা যেহেতু আগে থেকে কম্পাইলার জানে না, এর ফলে আমরা এই প্লাস অপারেটর দিয়ে সেই কাজটা আমরা করতে পারিনি এখনো পর্যন্ত। আমরা কি করেছিলাম? আমরা এই ধরনের মেম্বার ফাংশনকে কল করে করেছিলাম, তোমাদের যদি মনে থাকে, যে অ্যাড অবজেক্টস, যেখানে D3 এর জন্য কল করেছি, তাহলে D1 D2 হচ্ছে প্যারামিটার হিসেবে গিয়েছে আর রেজাল্টটা হচ্ছে D3 এর কাছে স্টোর হয়েছে। অথবা আমরা করেছি D3 ইকুয়াল টু D1 অ্যাড অবজেক্টস D2, তাহলে মেম্বার ফাংশনটা কল হয়েছে D1 এর জন্য, তার সাথে D2 যোগ করে রেজাল্টটা হচ্ছে রিটার্ন করেছি D3 এর কাছে। অথবা এটা উল্টা ভাবেও লিখতে পারতাম, D2 ডট অ্যাড অবজেক্টস D1, তাহলে D1 এর সাথে D2 এর সাথে D1 হচ্ছে যোগ করছি। অর্থাৎ আমরা এখনো পর্যন্ত এইভাবেই কাজটা করেছি। কিন্তু এটা স্বাভাবিক যে মোর আমাদের কাছে ভালো লাগবে যদি আমরা হচ্ছে কি দুইটা অবজেক্ট আমি যোগ করব, যোগ অপারেটর দিয়ে, বিয়োগ করব বিয়োগ অপারেটর, মাল্টিপ্লাই করব মাল্টিপ্লাই অপারেটর দিয়ে, তাহলে কি জিনিসটা আমাদের কাছে আর একটু লুক্রেটিভ হবে। তো এই কাজটা কিভাবে করব সেটাই হচ্ছে আজকে আমরা শিখব। অর্থাৎ হচ্ছে ইউজার ডিফাইন ডাটা টাইপের ক্ষেত্রে বা অবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন অপারেটর গুলো কিভাবে কাজ করে, মানে অপারেটর গুলো আমরা ইউজ করব, তাহলে ইউজ করতে গেলে কিভাবে কম্পাইলারকে আমরা শিখাবো যে এটা কিভাবে কাজ করবে, তো সেটাকে বলা হচ্ছে অপারেটর ওভারলোডিং। তাহলে ডেফিনেশনটা দেখো, অপারেটর ওভারলোডিং ইজ an important, it is a type of polymorphism in which an operator is overloaded to give user defined meaning to it। অর্থাৎ হচ্ছে প্লাস বলতে নরমালি কম্পাইলার যা বুঝে বা মাইনাস বলতে নরমালি কম্পাইলার যা বুঝে, এখন হচ্ছে আমি সেটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপের ক্ষেত্রে আমি আমার নিজস্ব মিনিং দিব। তো এখানে মোটামুটি যেটা বলেছি, এবং এটা একটা ইম্পর্টেন্ট যে এর ফলে এই ক্লাস এবং অপারেটর ওভারলোডিং এর ফলে অনেকটা হচ্ছে আমরা একটা নতুন মানে
কি বলে নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি করার মতো স্বাধীনতা পাচ্ছি, কারণ ক্লাসের মাধ্যমে আমরা নতুন ডাটা টাইপ তৈরি করছি, আর অপারেটর ওভারলোডিং এর মাধ্যমে ওই ডাটা টাইপ গুলোর মধ্যে যে সকল অপারেশন গুলো করতে হবে অপারেটর গুলোকে আমরা কি করতে পারছি, ইউজ করতে পারছি। তো এর ফলে বলা হয় যে ক্লাস এবং অপারেটর ওভারলোডিং এই দুটোর কারণে আমরা ইচ্ছা করলে কি নিজেদের মতো করে ল্যাঙ্গুয়েজটাকে কি রিডিফাইন করে নিতে পারছি। তো এটা মূলত হচ্ছে এখানে যে লেখাগুলো লিখলাম এগুলো মূলত হচ্ছে বালাগুরু স্বামীর বই থেকে নেওয়া। এখানে একটু সামারাইজ করে আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা একটা টার্ম পড়িনি, ফ্রেন্ড ফাংশন। তোমাদের এই বইতে এটা আরেকটু দেরি করে আছে, যদিও সি প্লাস প্লাস এর অনেক বইতে ফ্রেন্ড ফাংশনটা শুরুতেই আলোচনা করে। তো আমি একটু চিন্তা করেছি যে আমরা একটু এই বইয়ের সিকোয়েন্স ব্রেক করে ফ্রেন্ড ফাংশনটা তোমাদেরকে নেক্সট ক্লাসে পড়াই দিব, কারণ অপারেটর ওভারলোডিং এ ফ্রেন্ড ফাংশনটার একটা গুরুত্ব আছে এবং এটা এইখানে পড়াটাই মনে হয় ভালো নেক্সটে পড়ার থেকে। তো আজকে আর দিচ্ছি না, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা করব। তো এখানে কয়েকটা কথা একটু বলি যে আমরা অপারেটর ওভারলোড করব, কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে বা কিছু রুলস আছে। প্রথম রুল যেটা এখানে বলছে অনলি এক্সিস্টিং অপারেটর ক্যান বি ওভারলোডেড, অর্থ হচ্ছে মানে সি প্লাস প্লাসে যে সকল অপারেটর গুলো আছে শুধুমাত্র সেই সকল অপারেটর গুলোকেই তুমি কি করতে পারবে, ওভারলোড করতে পারবে। তুমি নতুন কোনো অপারেটর ক্রিয়েট করতে পারবে না। অর্থাৎ হচ্ছে আমরা সি প্লাস প্লাসে এতদিন যে সকল অপারেটর গুলো নিয়ে কাজ করেছি বেসিক ডাটা টাইপের উপরে, সেই অপারেটর গুলোই আমরা হচ্ছে কি আমাদের অবজেক্টের উপরে হচ্ছে কি অ্যাপ্লাই করার চেষ্টা করব। কিন্তু নতুন কোনো অপারেটর, যেই নামে কোনো অপারেটর সি প্লাস প্লাসে আগে থেকে নাই, সেই ধরনের কোনো অপারেটরের উপরে তুমি ওভারলোডিং ফাংশন ইউজ করতে পারবে না। ওভারলোড অপারেটরস ফলো দ্য সিনট্যাক্স রুলস অফ দ্য অরিজিনাল অপারেটর, মানে অরিজিনাল অপারেটর যেভাবে সিনট্যাক্সটা লেখা হয় এখানেও ঠিক সেভাবেই সিনট্যাক্সটা ফলো হবে এবং প্রিসিডেন্স গুলো এখানে ঠিক সেভাবে হবে। তুমি যদি লিখো এ প্লাস বি ইন্টু সি, ওভারলোড করলেও তুমি কিন্তু এটা করতে পারবে না যে প্লাসটা আগে হবে মাল্টিপ্লিকেশনটা পরে হবে, ওভারলোডিং এটা সাপোর্ট করবে না। তারপরে তাদের অ্যাসোসিয়েটিভিটিও ঠিক থাকবে, তাদের প্রিসিডেন্সও ঠিক রাখা লাগবে। there are some operators that cannot be overloaded, এটা আমরা একটু পরে লিস্ট দেখাবো। অল্প কিছু অপারেটর আছে যে অপারেটর গুলোকে কি করা যায় না, ওভারলোড করা যায় না। 5 নাম্বারটা এখন আমরা বুঝতে পারবো না। কিছু অপারেটর আছে যেটা হচ্ছে মেম্বার ফাংশন দিয়ে ওভারলোড করা যায়, কিন্তু ফ্রেন্ড ফাংশন দিয়ে অপারেটর ওভারলোড করা যায় না। সেটা তাহলে একটু বলি যে মানে অপারেটর ওভারলোড করার জন্য আমাকে দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে মেম্বার ফাংশন দিয়ে করতে পারি, অর্থাৎ হচ্ছে ক্লাসের মেম্বার ফাংশন, আর একটা হচ্ছে ফ্রেন্ড ফাংশন দিয়ে করতে পারি। তো যেহেতু ফ্রেন্ড ফাংশন আমরা এখনো পড়িনি, এই জন্য এই অংশটা এই মুহূর্তে বলছি না। নেক্সট ক্লাসে আমরা ফ্রেন্ড ফাংশন দিয়ে কিভাবে অপারেটর ওভারলোড করা হয় সেটা নিয়ে ডিসকাস করব। তো 6 নাম্বার যেটা সেটা আমরা দেখব, ইউনারি অপারেটরস ওভারলোডেড বাই মিনস অফ এ মেম্বার ফাংশন টেক নো এক্সপ্লিসিট আর্গুমেন্ট and return no explicit values, but those overloaded by means of a friend function take one reference argument। অর্থাৎ হচ্ছে ইউনারি অপারেটরের ক্ষেত্রে কোনো আর্গুমেন্ট সাধারণত থাকে না, আর ফ্রেন্ড ফাংশনে দিয়ে যদি করতে চাই তখন আবার একটা আর্গুমেন্ট লাগবে। তো এটা এই মুহূর্তে মনে দরকার নাই, 7 নম্বরও আমাদের দরকার নাই। বাইনারি অপারেটরস ওভারলোডেড থ্রু এ মেম্বার ফাংশন টেক ওয়ান এক্সপ্লিসিট আর্গুমেন্ট, অর্থাৎ ইউনারি অপারেটরের ক্ষেত্রে আমরা যেহেতু আজকে আমরা মেম্বার ফাংশন দিয়ে করব সেখানে কোনো আর্গুমেন্ট লাগবে না। আর বাইনারি অপারেটরের ক্ষেত্রে আমাদের কি লাগবে, একটা আর্গুমেন্ট লাগবে। কিন্তু যখন ফ্রেন্ড ফাংশন দিয়ে করতে যাব তখন ইউনারির ক্ষেত্রে আর্গুমেন্ট থাকবে একটা, বাইনারির ক্ষেত্রে আর্গুমেন্ট থাকবে দুইটা। যদি এটা একটু অ্যাডভান্স বলে ফেলতেছি, যখন ফ্রেন্ড ফাংশন করব তখন কথাটা আবার বলবো। তাহলে এগুলো আপাতত আমাদের এই মুহূর্তে না দেখলে হবে, আমরা দ্রুত মূল জায়গায় চলে যাই। তো এখানে হচ্ছে যে কয়েকটা অপারেটর বলেছে যে অপারেটর গুলোকে হচ্ছে কি করা যায় না, ওভারলোড করা যায় না। যেমন সাইজ অফ, এটা বেসিক্যালি যদিও এটা মনে হচ্ছে যে টেক্সট লিখেছি, কিন্তু সাইজ অফ হচ্ছে বেসিক্যালি একটা অপারেটর। এই অপারেটরটাকে কি করা যায় না, ওভারলোড করা যায় না। ডট অপারেটরটাকে করা যায় না। ডট স্টার যদি এটা আমরা পড়িনি, তারপরে স্কোপ রেজলিউশন অপারেটর, তারপর হচ্ছে কন্ডিশনাল অপারেটর, এই সকল অপারেটর গুলোকে কি করা যাবে না, ওভারলোড করার জন্য। আর নিচে কয়েকটা অপারেটর দিয়েছে, এদেরকে হচ্ছে কি ফ্রেন্ড ফাংশন
দিয়ে ওভারলোড করা যাবে না, এটা আমরা যখন পড়বো তখন দেখবো, আপাতত এটা আমরা দেখছি না। আচ্ছা, এরপরে আসে হচ্ছে যে এই কাজটা আমরা কিভাবে করব। তো এই কাজটা করার জন্য আমাদের হচ্ছে একটা অপারেটর ফাংশন লিখতে হবে। তো আমরা এখানে একটু আলোচনা করে যাই, যখন আসলে মূল কাজটা করতে যাব তখন হচ্ছে জিনিসটা আর একটু ডিটেলস বুঝবো। তো তো এই অপারেটর ফাংশন, এখানে দেখো একটা বোল্ড করে দিয়েছি হচ্ছে অপারেটর, এটা একটা কিওয়ার্ড। তো এটা থেকে কম্পাইলার বুঝে যে এখানে আমরা কোন একটা অপারেটরকে কি করছি, ওভারলোড করছি। তোমাদের লেখা কি বেশি ছোট? লেখা কি দেখা যায় না? না তো জুম করা যায়, জুম করা যায়, হ্যাঁ, দেখা যাচ্ছে। জুম করা যায়। না, কিছু জায়গায় হচ্ছে আরো একটু ছোট আছে, কিন্তু এই লেখাটা তো হয়তো বোঝা যাওয়ার কথা। যাই হোক, আমি আর একটু বাড়িয়ে দিয়েছি, কিন্তু বাড়াই দিলে যেটা সমস্যা হয়, ওই এক পেজের মধ্যে পুরোটা কভার করে না আর কি। আচ্ছা ঠিক আছে, একটু বাড়িয়ে দিয়েছি। আর যাদের সম্ভব তারা নিজেরাই আর একটু হচ্ছে বড় করে নিতে পারবে আর কি, যদি মোবাইলে দেখে থাকো বা। আচ্ছা যাই হোক, এখানে আমরা যেটা হচ্ছে প্রথমে এই জেনারেল প্যাটার্নটা আমরা একটু দেখে নিই। এইটা হচ্ছে আমাদের হচ্ছে অপারেটর ফাংশন, অর্থাৎ হচ্ছে যেই অপারেটরটাকে ওভারলোড করব তার জন্য একটা ফাংশন আমাকে লিখতে হবে। অর্থাৎ আমি পরবর্তীতে কি করতে পারবো, বিভিন্ন অপারেটরকে আমাদের মতো করে কাজ করাইতে পারবো, কিন্তু তার আগে তো কম্পাইলারকে শিখাইতে হবে যে সে কিভাবে কাজ করবে। তো তার জন্য আমাদেরকে অবশ্যই একটা ফাংশন আগে লিখতে হবে। তো এই ফাংশনটাকে বলা হয় অপারেটর ফাংশন। তো আমরা কিভাবে বুঝবো একটা ফাংশন অপারেটর ফাংশন কিনা? সেখানে এই কিওয়ার্ডটা থাকবে অপারেটর, এবং এরপরে এই অপ যেটা, সেখানে হচ্ছে আমরা কি যেই অপারেটরটাকে ওভারলোড করতে যাচ্ছি সে অপারেটরটা এখানে হচ্ছে লিখব। তো এই ফাংশনে একটা রিটার্ন টাইপ থাকতে পারে, সেটা আমরা লিখলাম। আর আমরা যদি এটা ক্লাসের বাইরে ডিফাইন করি তাহলে ক্লাস নেম এবং স্কোপ রেজুলেশন অপারেটর তো লাগবে। আর যদি ক্লাসের ভিতরে করি তাহলে এটা তখন আর লাগবে না, এটা তোমরা আগে থেকে জানো। আর এখানে হচ্ছে ওই অপারেটরটার যদি কোনো আর্গুমেন্ট থাকে তাহলে এই আর্গুমেন্টের লিস্টটা এখানে লিখতে হবে। আর এখানে হচ্ছে আমাদের অপারেটর এই ওভারলোড করার জন্য কিভাবে সেটা কাজ করবে সে সম্পর্কে হচ্ছে আমাদের ফাংশন বডিতে এখানে লিখব। তাহলে এইটুক বোঝা গেছে। যদিও এটা আমরা এখন অ্যাবস্ট্রাক্ট, যখন আমরা একটা কাজ করব তখন হচ্ছে কি আমরা আর একটু ভালো মতো বুঝতে পারবো। এখানে এই তো মানে কিভাবে কাজটা করা হয় সেটা বলা আছে। এই তিনটা স্টেপ আমরা ফলো করব। ক্রিয়েট এ ক্লাস দ্যাট ডিফাইন্স দ্য ডাটা টাইপ দ্যাট ইজ টু বি ইউজড ইন দ্য ওভারলোডিং অপারেশন। অর্থাৎ হচ্ছে যেই ক্লাসের জন্য অবজেক্টগুলো নিয়ে আমরা করব সেই ক্লাসটা হচ্ছে কি প্রথমে ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে ডিক্লেয়ার দ্য অপারেটর ফাংশন, সেই অপারেটর ফাংশনটা আমরা লিখব। আর থার্ড কাটা হচ্ছে ডিফাইন দ্য অপারেটর ফাংশন টু ইমপ্লিমেন্ট দ্য রিকোয়ার্ড অপারেশন। তাহলে এই তিনটা কাজের মাধ্যমে আমরা কাজগুলো করব। তো আসলে আমরা মনে হয় আগিয়ে যাই। তো আগেই বললাম যে আমরা হচ্ছে আইদার ইউনারি অপারেটর অথবা বাইনারি অপারেটর, ট্রাইনারি অপারেটরকে হচ্ছে কি করা যায় না, ওভারলোড করা যায় না। তাহলে এই দুইটার যে কোনো একটা আমরা দেখব। সরি, বাইনারি অপারেটরও আজকে দেখবো, আমরা ইউনারি অপারেটর দেখব। তো আমার মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে বরং বাইনারি অপারেটরটা, যদি বইতে তোমাদের হচ্ছে ইউনারি অপারেটরটা আগে আছে, কিন্তু আমি তোমাদেরকে আগে একটা বাইনারি অপারেটরের এক্সাম্পল দিয়ে তারপর হচ্ছে ইউনারিতে আসছি। আচ্ছা, এটা কি একটু ছোট, এটা কি দেখা যাচ্ছে তোমাদের? জি স্যার। আর জুম করা লাগবে?
আচ্ছা, তাইলে আমার মনে হয় এটা মূল বই থেকেই দেখাই, ওইটা মনে হয় একটু সুবিধা হবে। স্যার বোঝা যাচ্ছে স্যার? এটা দেখা কোড যাচ্ছে? ব্লকসে দেখালে আরো ভালো হইতো স্যার এটা জিনিস। মানে কোড ব্লকসে এখন টাইপ করে দেখায় তো লাভ নাই। আমি যদি এই সেম কপিটাই কোড ব্লকসে দিই, মানে তোমাদের কয়েকজন বারবার এটা বলছো, কিন্তু বেনিফিটটা কোড তো নাই। ব্লকসে দিলে স্যার কালারটা দেখা যাবে তো স্যার, সবগুলো তখন ইয়ে করে আচ্ছা। দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, নেক্সটে তাহলে আমি যে কোডগুলো ইয়ে করেছি দেখি এখানে, মানে কিছু তো আমি হচ্ছে যে বই থেকে স্ক্রিনশট নিয়ে দিয়েছি, তো সেটা তো আর কোড ব্লকস এখন টাইপ করা যাবে না আর কি। স্যার টাইপের না স্যার, আমরা স্যার এটা দেখালে স্যার কালারটা দেখা যায় না, কোনটা এটা তো কোনটা এটা তো specific। ছবি, কোড ব্লকসে তো এই ছবিটা আসবে না। আচ্ছা স্যার বুঝছি স্যার। বুঝতে পারছো না? পারো নাই? স্যার বুঝছি স্যার। মানে যেটা ছবি সেটা তো আর কোড ব্লকসে মানে রিসিভই করবে না। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, আমরা বলো দেখি কোনটা বেটার মনে হচ্ছে, ওইটা না এটা? এখন শেয়ারটা চেঞ্জ হয়েছে না? এটা বেটার স্যার। এটা বেটার। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের মানে বই যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে দেখো, আমরা যেহেতু তোমাদের এই কোর্সের শুরুতেই বলা হয়েছে যে এই একটা সিঙ্গেল এক্সাম্পল আমাদের বহু জায়গায় ইউজ হবে। তো এখানে আমরা একটা ডিস্টেন্স ক্লাস ক্রিয়েট করছি। তো তোমরা আগে থেকে জানো ডিস্টেন্স ক্লাসের দুটো মেম্বার আছে, প্রাইভেট মেম্বার বা দুটো প্রাইভেট ডাটা আছে। কি কি সেটা? ফিট এবং ইঞ্চেস। অর্থাৎ হচ্ছে আমরা এটা দিয়ে কোনো কিছুর মেজারমেন্ট করব যে কত ফিট কত ইঞ্চি। তো এগুলো তোমরা অলরেডি জানো। প্রথমটা হচ্ছে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, অর্থাৎ হচ্ছে 0 ফিট এবং ইঞ্চেসকে 0 0 দিয়ে হচ্ছে ইনিশিয়ালাইজ করবে। আর পরেরটা হচ্ছে টু আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, এখানে হচ্ছে আমরা দুটো ভ্যালু পাস করব, সেই দুইটা ভ্যালু দিয়ে হচ্ছে কি তাদেরকে ইনিশিয়ালাইজ করা যাবে। আর গেট ডিসটেন্স হচ্ছে আমরা ইউজার ইনপুট নিব, সেখানে সিন দিয়ে ফিট এবং ইঞ্চিস হচ্ছে আমরা ইনপুট নিচ্ছি। তো এগুলো সব পুরান কথা। শো ডিসটেন্স এটা দিয়ে হচ্ছে কি আমরা অবজেক্টের ভ্যালুটা হচ্ছে ফিট এবং ইঞ্চিসে ডিসপ্লে করে দেখাতে পারবো। তো আমাদের মূল হচ্ছে এই অংশটা। এটাই সর্বোচ্চ বাড়ানো যাবে, এর বেশি আর বাড়ানো যাবে না। তো এখানে আমরা কি করলাম, যে প্লাস যে অপারেটরটা আছে সেটাকে ওভারলোড করলে কি করতে হবে সেই কথাটা আমরা লিখলাম। তাহলে দেখো আমাদের আগের সাথে যে আমরা ক্লাসের ভিতরে তাকে কি করেছি, ডিক্লেয়ার করেছি। আমাদের ক্লাস কিন্তু এই সেমিকোলন এখানে শেষ হয়ে গেছে, আমরা এটাকে ডিফাইন করছি বাইরে। তবে ইচ্ছা করলে আমরা কি এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজটা করে ফেলতে পারতাম, কোনো সমস্যা নাই। তো যেহেতু আমরা বাইরে করেছি, তাহলে এখানে ডিস্টেন্স স্কোপ রেজলিউশন এই অংশটুকু হচ্ছে এখানে আমাদের লিখতে হচ্ছে। আর যদি আমরা এই জিনিসটা ভিতরে লিখতাম তাহলে এখানে সেমিকোলন না দিয়ে আমরা হচ্ছে কি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজটা করে ফেলতে পারতাম। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা একটা ডিস্টেন্স টাইপের অবজেক্ট কি করব, রিটার্ন করব। আর এই প্লাস মানে হচ্ছে আমরা প্লাস অপারেটরটাকে ওভারলোড করছি। আর এখানে হচ্ছে সে হচ্ছে একটা আর্গুমেন্ট হচ্ছে কি করবে, রিসিভ করবে। একটু খেয়াল করে দেখো, ভিতরের জিনিসগুলো একই রকম, ভিতরের জিনিসগুলো একই রকম। অর্থাৎ হচ্ছে আমরা প্রথমে দুইটা ফিট যোগ করলাম, ইঞ্চেস যোগ করলাম, এবং ইঞ্চেসের ক্ষেত্রে দেখলাম যে সেটা যদি 12-র বেশি হয় তাহলে ইঞ্চ থেকে 12 মাইনাস করে ফিটের সাথে 1 যোগ করে দিলাম, এবং সেই ফিট এবং ইঞ্চেসটা রিটার্ন করলাম। তো এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, এটা মনে হয় আগে এক্সাম্পলটা দেওয়া হয় নাই। এটা একটা কাজ এখানে যেটা করা যেত সেটা হচ্ছে আমি টেম্প নামে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারতাম, সব ডাটাগুলো টেম্পের কাছে রেখে এখানে রিটার্ন টেম্প করলে হতো আর কি। তো এটাকে বলা হয় নেমলেস অবজেক্টকে রিটার্ন করা হচ্ছে। আচ্ছা, এখানে মেইন থেকে দেখো আমরা একটা dist1
ডিস3 এবং ডিস4 এই তিনটা কি করলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম। তো এগুলোর সাথে যেহেতু কোনো ভ্যালু দেয়নি, তাহলে এখানে কোন কনস্ট্রাক্টরটা কল হবে বলো দেখি? ডিফল্ট ডিফল্ট, অর্থাৎ হচ্ছে জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটা কল হবে। তার মানে ডিস্ট1 এর ইন্ট ফিট এবং ইঞ্চেস হচ্ছে 0, ডিস্ট3 এর 0, ডিস্ট4 এর 0। আচ্ছা, এখন হচ্ছে ডিস্ট1 ডট গেট ডিস্টেন্স। তার মানে আমরা এখানে গেট ডিস্টেন্স ফাংশনটাকে কল করলাম। গেট ডিস্টেন্স কি করে? ইউজার ইনপুট নেয়। তাহলে আমরা এখানে ফিট এবং ইঞ্চিসের একটা ভ্যালু রিড করলাম। ধরো নিচে যেটা এক্সাম্পল দিয়েছে, ধরো হচ্ছে আমি ইনপুট দিলাম 10 ফিট 6.5 ইঞ্চেস, এটা হচ্ছে ইনপুট দিলাম। আচ্ছা, এখন দেখো ডিস্টেন্স 2 আরেকটা অবজেক্ট আমি ক্রিয়েট করলাম এবং একে হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করে দিয়েছি ক্রিয়েট করার সময়। তাহলে এখানে কত হবে? 11 ফিট 6.25 ইঞ্চেস যাবে। অর্থাৎ হচ্ছে ডিস্ট1, ডিস্ট3, ডিস্ট4 এই তিনটার জন্য কিন্তু কল হতো এই কনস্ট্রাক্টরটা, প্রথম কনস্ট্রাক্টরটা, আর পরেরটার জন্য কল হচ্ছে এই কনস্ট্রাক্টরটা। তাহলে আমরা ইউজার ইনপুট নিয়েছি ডিস্টেন্স 1 এর জন্য হচ্ছে 10 ফিট 6.5 ইঞ্চেস, আর ডিস2 এর জন্য আমরা ইউজার ইনপুট নিয়েছি হচ্ছে, সরি, এটাকে আমরা কোডের ভিতরে ইনিশিয়ালাইজ করেছি 11 ফিট 6.25 ইঞ্চেস দিয়ে। তাহলে এখন হচ্ছে আমরা এটাকে যোগ করছি। তো আমি আজকের ক্লাসের শুরুতে দেখিয়েছিলাম যে আমরা আগে যোগ করতাম কিভাবে। এর আগে যতগুলো এক্সাম্পল বলেছিলাম, একটা মেম্বার ফাংশন কল করে আমরা যোগের কাজটা করেছি। তো আজকে আমরা দেখব যে প্লাস অপারেটর দিয়ে আমরা হচ্ছে যোগের কাজটা করছি। তো এই প্লাস অপারেটরটা তো আগে বললাম যে বেসিক ডাটা টাইপের ক্ষেত্রে কম্পাইলারের কোনো সমস্যা নেই, কারণ কম্পাইলারকে যারা লিখেছে তারা হচ্ছে কম্পাইলারকে শিখিয়েছে যে বেসিক ডাটা টাইপের ক্ষেত্রে প্লাস অপারেটর কিভাবে কাজ করে। কিন্তু ডিস্ট1 এবং ডিস্ট2 যেহেতু ডিস্টেন্স ক্লাসের অবজেক্ট, এবং ডিস্টেন্স ক্লাস কি জিনিস সেটা তো কম্পাইলার আগে থেকে জানে না, কারণ যে প্রোগ্রামার সেই হচ্ছে এই ক্লাসটা লিখেছে এবং এই ক্লাসটা কি করে না করে এই ব্যাপারে তো আগে থেকে কম্পাইলার কোনো কি নাই, আইডিয়া নাই। এই কারণে এই ক্লাসের অবজেক্টের ক্ষেত্রে প্লাস অপারেটরটা কিভাবে কাজ করবে সেটা কি কম্পাইলার আগে থেকে জানতো না। এই কারণে আমরা আগে পারিনি। কিন্তু আমরা যদি কম্পাইলারকে শিখিয়ে দিই যে এই ক্লাসের অবজেক্টের ক্ষেত্রে প্লাস অপারেটর কিভাবে কাজ করবে, তখন আমি পরবর্তীতে কি সব জায়গায় ইউজ করতে পারবো। তাহলে শেখানোর কাজটা করা হয়েছে কোথায়? এইখানে, এই জায়গাটা হচ্ছে আমরা শেখানোর কাজটা কি করেছি। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো যে ডিস্ট1 এবং ডিস্ট2টাকে যোগ করে যোগফলটা আমরা হচ্ছে কি ডিস্ট3 এর কাছে হচ্ছে রিটার্ন করছে। তাহলে আমার যদি এখানে এরকম থাকে 10 ফিট 6.5 ইঞ্চিস, আর আরেকটা হচ্ছে ডিস্ট2 তে ইনিশিয়ালাইজ করেছি 11 ফিট 6.25 ইঞ্চিস, তাহলে এই দুটো যোগ করলে যে যোগফলটা সেটা ডিস্ট3 এর কাছে স্টোর হচ্ছে। তাহলে আমরা ডিস্টেন্স 3 তে পাবো 22 ফিট 0.75 ইঞ্চিস। এখানে এরকম আরো একটা দেখানো হয়েছে, আমরা ডিস্ট1 এর সাথে ডিস্ট3 যোগ করতে পারি, অথবা ডিস্ট1, ডিস্ট2, ডিস্ট3 তিনটা যোগ করতে পারি। যোগ করে যোগফল হচ্ছে কি ডিস্ট4 এর কাছে রাখলাম, অর্থাৎ মাল্টিপল প্লাস এখানে ইউজ করেছি। তো সবগুলাই প্রপারলি কাজ করবে এবং আমাদের আউটপুটটা দেখাবে। তো এখানে এই অংশটা একটু ইম্পর্টেন্ট, যে আমরা যখন কল করছি তখন কম্পাইলার কিভাবে বুঝতেছে যে আমরা এখানে অপারেটর ওভারলোড করতে চাচ্ছি। তো প্রথমত সে এটা বুঝবে যে যেহেতু ডিস্ট1, ডিস্ট2 হচ্ছে অবজেক্ট, এটা আমাদের বেসিক কোনো ডাটা টাইপ না, তখন সে বুঝবে যে এই ক্লাসের জন্য, এই ক্লাসের অবজেক্টের জন্য যেই অপারেটর ওভারলোডটা করা হয়েছে সেই অনুসারে তাকে কাজ করতে হবে। আচ্ছা, এখন যেহেতু প্লাস আছে, আমরা এই মুহূর্তে পড়ছি হচ্ছে বাইনারি অপারেটর। তো এক্ষেত্রে রুল হচ্ছে প্রথম যে অপারেন্টটা আছে ডিস্ট1, তাহলে এই প্লাসটা কল হবে ডিস্ট1 এর জন্য, আর ডিস্ট2টা হচ্ছে আর্গুমেন্ট হিসেবে যাবে। এই কথাটা বুঝছো কিনা? যেহেতু এটা একটা মেম্বার ফাংশন, এটা কোনো না কোনো অবজেক্টের জন্য হচ্ছে কল হবে, আর
আমার এখানে একটা আর্গুমেন্ট আছে, তাহলে আমাদের যেটা এখানে হচ্ছে সেটা হলো আমরা যখন এটা লিখেছি dis3 ইকুয়াল টু, আমরা যখন এই লাইনটা লিখেছি তখন এই অবজেক্টের জন্য হচ্ছে এই প্লাস অপারেটরটা হচ্ছে কল হচ্ছে, আর dis2টা হচ্ছে তার আর্গুমেন্ট হিসেবে যাচ্ছে। তার মানে আমরা বেসিক্যালি করেছি মানে dist1 ডট প্লাস আর ব্র্যাকেটে হচ্ছে dist2, অর্থাৎ হচ্ছে আমরা ডিস্টেন্স 1 এর জন্য প্লাস অপারেটর ফাংশনটাকে কল করছি এবং তার আর্গুমেন্ট হিসাবে dist2 কে পাঠাচ্ছি। এখন যদি আমরা উল্টাটা করতাম dist2 প্লাস dist1, তাহলে মানে এই কোডের ক্ষেত্রে কিন্তু মানে কোনো আউটপুট একই আসতো, যে আমরা তখন কল করতাম dist2 এর জন্য, dist2 অবজেক্ট হচ্ছে মেম্বার ফাংশনকে কল করতো, প্যারামিটার হিসেবে তখন হচ্ছে কি dist1 যেত। এটা ক্লিয়ার? স্যার এখানে দুইটাই প্যারামিটার হিসেবে পাঠানো যাবে না? না, দুইটা প্যারামিটার হিসাবে মেম্বার ফাংশনের ক্ষেত্রে পাঠানো যাবে না। আমরা ওই যে এই পরবর্তীতে যখন কি পড়বো, এই ফ্রেন্ড ফাংশন যখন পড়বো তখন দেখবো যে dist1 dist2 দুইটাকেই কি করতে হবে, প্যারামিটার হিসেবে পাঠাতে হবে। কারণ আমি যদি মেম্বার ফাংশন দিয়ে কাজটা করি তাহলে তো মেম্বার ফাংশনকে কে কল করতে পারে, অবজেক্ট কল করতে পারে। তাহলে কোন একটা অবজেক্টের জন্য হচ্ছে কল করব, তাহলে যে অবজেক্টের জন্য কল করব তার জন্য তো প্যারামিটার আমাকে পাঠাইতে হবে না। এই জন্য এখানে এই প্লাসটাকে কল করছে dist1, এই জন্য dist1টাকে আমি আর্গুমেন্ট হিসেবে পাঠাবো না, dist2 কে হচ্ছে আবার আর্গুমেন্ট হিসেবে পাঠাবো। বুঝা গেছে? জি স্যার। তাহলে স্যার যেটা রিটার্ন করবে ওটা কি dist1 এর মধ্যে আসি বসবে? না না না, ওইটা রিটার্ন কার কাছে যাবে বলো দেখি? dist3 এর কাছে রিটার্ন যাবে। আমি যেটা রিটার্ন করছি সেটা হচ্ছে dist3 হচ্ছে পাচ্ছে। তো এই জিনিসটা এখানে হচ্ছে যে একটু ছবি দিয়ে দেখিয়েছে। আমরা এই যে কলটা করলাম dist3 ইকুয়াল টু dist1 প্লাস dist2, তাহলে এই dist1 অবজেক্টের জন্য কল হচ্ছে, dist2টা হচ্ছে প্যারামিটার হিসেবে যাচ্ছে, ভিতরে ক্যালকুলেশন করলাম, করে যেটা রিটার্ন করছে সেই রিটার্নটা আসতেছে কার কাছে, dist3 এর কাছে। তো এটাই ছিল আমাদের আজকের প্রথম অপারেটর ওভারলোডিং এর। আচ্ছা একটু দেখে নি, হ্যাঁ ব্রেক দেওয়া যাবে। আমরা যেহেতু বাইনারি অপারেটর পড়ে ফেলছি, তো একই ভাবে তুমি যদি প্লাস কে পারো, তুমি কি মাইনাস কেও করতে পারবে, গুণ কেও করতে পারবে, ভাগ করতেও করতে পারবে। তাহলে মোটামুটি এখন তুমি জেনে গেছো যে একটা বাইনারি অপারেটর যদি থাকে তাহলে সেটাকে কিভাবে ওভারলোড করতে হয়। তো এখানে ওই যে মাঝখানে নো কল হবে এবং কে আর্গুমেন্ট হিসেবে যাবে, আর এটা হচ্ছে তোমাদের ওই ছবিটা, আর এখানে জেনারেলাইজড রুলটা আর কি। তো এটা আমরা আগেও বলেছি যে বাইনারি অপারেটরের ক্ষেত্রে একটা আর্গুমেন্ট কম লাগবে, অর্থাৎ হচ্ছে আর্গুমেন্ট হবে একটা, আর ইউনারি অপারেটরের ক্ষেত্রে আর্গুমেন্ট হবে 0টা। কিন্তু ফ্রেন্ড ফাংশন যখন ইউজ করব তখন ইউনারি অপারেটরের ক্ষেত্রে আর্গুমেন্ট যাবে হচ্ছে একটা, আর বাইনারি অপারেটরের ক্ষেত্রে আর্গুমেন্ট যাবে হচ্ছে 2টা। তাহলে ঠিক আছে, আমরা এখন 4:01 বাজে, 4:10 হচ্ছে আমরা আসবো। ঠিক আছে, 9 মিনিট ব্রেক দিলাম।
মনে হয় দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আসছো সবাই? সবাই কি আসছো? জি স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা একটু আগে যেটা দেখলাম যে একটা বাইনারি অপারেটরকে আমরা ওভারলোড করেছি এবং পদ্ধতি মোটামুটি সকল বাইনারি অপারেটরের জন্য একই রকম। তো আমরা এখন দেখব যে একটা ইউনারি অপারেটরের উপরে ওভারলোড করলে কি হয়। তো ইউনারি অপারেটর মানে তো সবাই জানো, তাই না? যে অপারেটরের সাথে অপারেন্ড কয়টা থাকে? একটাই স্যার। একটা থাকে। তো আমাদের সবচেয়ে বেশি পপুলার ইউনারি অপারেটর কোন কোন দুটো? প্লাস মাইনাস। প্লাস প্লাস মাইনাস মাইনাস। শুধু প্লাস না, শুধু প্লাস প্লাস, হ্যাঁ, প্লাস প্লাস অথবা মাইনাস, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর। কারণ আমরা লিখি কি এক্স প্লাস প্লাস লিখি অথবা মাইনাস মাইনাস এক্স লিখি। তাহলে এই প্লাস প্লাসের সাথে অপারেন্ড আছে কয়টা? একটা। এই মাইনাস মাইনাসের সাথে অপারেন্ড আছে কয়টা? একটা। তাহলে একটু আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কি, ধরো এ প্লাস বি এরকম লিখেছিলাম। এই প্লাসের সাথে অপারেন্ড যেহেতু দুটো আছে, এই জন্য এটাকে আমরা কি বাইনারি বলেছি, আর এখানে আমরা এটাকে বলছি ইউনারি অপারেটর। তাহলে একটু আগে আমরা যে বেসিক প্রিন্সিপালটা দেখেছি, যদি আমরা মেম্বার ফাংশন দিয়ে অপারেটর ওভারলোডিং এর কাজটা করি, তাহলে যতটা তার অপারেন্ড থাকবে, আর্গুমেন্ট থাকবে, তার থেকে একটা কম। তাহলে বাইনারি অপারেটরের ক্ষেত্রে যেহেতু এখানে অপারেন্ট থাকে দুইটা, তাহলে আমার আর্গুমেন্ট ছিল একটা। আর ইউনারি অপারেটরের ক্ষেত্রে যেহেতু আর্গুমেন্ট হচ্ছে একটা, তাহলে এখানে আমাদের লাগবে হচ্ছে কি শূন্যটা। আমরা কি রেকর্ডিংটা দিয়েছি না দিনে? দিছেন স্যার। রেকর্ডটা করা হয়েছে না করা হয়নি? করা হয়েছে স্যার। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা এই প্লাস প্লাস C1 আমরা প্রথমে হচ্ছে এটাকে প্রিফিক্স বলে না পোস্টফিক্স বলে? প্রিফিক্স স্যার। প্রিফিক্স। আমরা প্রথমে প্রিফিক্সের জন্য দেখি, পরে পোস্টফিক্সের জন্য দেখব। তাহলে এখানে একটা কোড লেখা হয়েছে, যে কোডের কাজ হচ্ছে কি যে আমাদের প্লাস প্লাস অপারেটরটাকে ওভারলোড করার জন্য। তো এই কাজটা আমরা কোথায় করেছি? আমরা হচ্ছে বেসিক্যালি এই অংশটাই করেছি। তাহলে এটা হচ্ছে আমার অপারেটর ফাংশনের জন্য অপারেটর কিওয়ার্ডটা লিখেছি, এখানে প্লাস প্লাস দিয়েছি, তার মানে এই অপারেটরটাকে আমরা এখানে ওভারলোড করেছি। আর এইখানে আমরা দিলাম হচ্ছে ভয়েড, তার মানে আমরা চাচ্ছি যে এই ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন হবে না, জাস্ট এর ভিতরে হচ্ছে কি কাউন্টের মান হচ্ছে কি 1 বেড়ে যাবে। নিচে দেখো আমরা C1 C2 দুটো হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করলাম। আমরা এখানে C1 C2 হচ্ছে গেট কাউন্ট দিয়ে ডিসপ্লে করলাম। গেট কাউন্টের কাজ কি? জাস্ট হচ্ছে কাউন্টের মানটা করা। আচ্ছা, C1 C2 তে যেহেতু কোনো ভ্যালু আমরা অ্যাসাইন করিনি, তাহলে কোন কনস্ট্রাক্টরটা কাজ? অবশ্যই এখানে একটাই কনস্ট্রাক্টর আছে, এই কনস্ট্রাক্টরটা কাজ করবে। অর্থাৎ হচ্ছে এই মুহূর্তে C1 এবং C2 দুইটারই জন্য কাউন্ট ভেরিয়েবলের মান হচ্ছে কত? 0।
আচ্ছা, এখন আমি প্লাস প্লাস C1 করলাম, তো প্লাস প্লাস C1 করার সাথে সাথে কাউন্টের মান হচ্ছে কি বেড়ে গেল। প্লাস প্লাস C2 করলাম, এখানেও কাউন্টের মান বেড়ে গেল। এই প্লাস প্লাস C2 এর জন্য কাউন্টের মান বেড়ে গেল। আচ্ছা, এখন C1 কিন্তু একটা অবজেক্ট, C2 একটা অবজেক্ট। C1 অবজেক্টের জন্য কি আছে? কাউন্ট আছে, C2 এর জন্য কাউন্ট আছে। অর্থাৎ হচ্ছে আমরা যদি তোমাদের কি বলেছো, আচ্ছা তোমাদের একজন একটা কোশ্চেন করছে, আমি এটার উত্তর একটু পরে দিচ্ছি, তার আগে আমরা যেটা কাজ করছে সেটা শেষ করি। ধরো এইটা হচ্ছে আমার C1 অবজেক্ট আর এটা হচ্ছে আমার C2 অবজেক্ট। তো এটার কারণে হচ্ছে এর মানও 0, এর মানও 0। আমি যখন প্লাস প্লাস C1 লিখলাম তখন হচ্ছে কি C1 এর কাউন্টের মান হচ্ছে কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। আমি যখন প্লাস প্লাস C2 লিখলাম তখন হচ্ছে এটার মান 1 হয়ে যাচ্ছে। আমি যখন আবার প্লাস প্লাস C2 লিখলাম এটার মান কি হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে। এটুক সবাই বুঝতে পেরেছো? জি স্যার। তো এটা একদম মানে স্টার্টিং কথা আর কি। তো আমরা যদি এখন এখানে C1 আর C2 কে নতুন করে যদি প্রিন্ট করি তাহলে হচ্ছে কি C1 কত পাবো 1 পাবো আর C2 কত পাবো 2 পাবো। তাহলে এইটুক হলো। আচ্ছা, তোমাদের একজন হচ্ছে কোড ব্লকস থেকে দেখতে চেয়েছিলে, দেখা যাচ্ছে এখন? জি স্যার, জি স্যার, এই খুশি এখন তুমি? জি স্যার। এখন স্যার কালারটা দেখাচ্ছে স্যার একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসলে মানে কোডটা যতটুকু ওই কালারটা অত ইম্পর্টেন্ট। যাই হোক, এটা তুমি যেহেতু দেখতে চাইছিল এই কোড ব্লকসে করলাম। এই একটু আগের যে কোডটা সেই কোডটা কোড ব্লকসে নিয়ে আসলাম আর কি। তো এখন রান করলে কি হয় আমরা একটু দেখি। তাহলে রান করলে আমরা এই আউটপুটটা দেখতে পাবো, C1 = 0, C2 = 0। এটা হচ্ছে কি ইনক্রিমেন্ট গুলো করার আগে আমাদের কনস্ট্রাক্টর থেকে আমরা C1 C2 এর কাউন্ট ভেরিয়েবল গুলোর মান 0 0 করে রাখছিলাম। এরপরে আমরা C1 এর উপরে একবার ইনক্রিমেন্ট এবং C2 এর উপরে দুইবার ইনক্রিমেন্ট করেছি। এরপরে যখন আবার মান ডিসপ্লে করেছি তখন হচ্ছে C1 এর জন্য 1 আউটপুট আসলো আর C2 এর জন্য হচ্ছে কি 2 আউটপুট আসলো। তো এইটুকুই ছিল আমাদের হচ্ছে কাজ। সব শেয়ার চলে গেছে। এখন কি বইটা শেয়ারে আছে না? হ্যাঁ স্যার। জি আচ্ছা, কোনটা শেয়ারে কোনটা দেখা যাচ্ছে? স্যার বই। বইটা, হ্যাঁ আচ্ছা, আপাতত এটাই থাক। বই দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই খুব একটা সিম্পল প্রোগ্রাম দিয়ে দেখলাম যে কিভাবে প্লাস প্লাস অপারেটরকে আমরা হচ্ছে কি ওভারলোড করতে পেরেছি। আগে কিন্তু আমরা একটা মেম্বার ফাংশন কল, এখানেও বেসিক্যালি আমরা কিন্তু মেম্বার ফাংশনেই কল করছি, কিন্তু আমাদের কাছে দেখতে মনে হচ্ছে কি আমরা প্লাসকে কল করেছি, মানে আমরা প্লাস প্লাস দিয়ে লিখছি। আগে লেখার স্টাইলটা ছিল ডিফারেন্ট। আগে আমরা হয়তো এরকম লিখছিলাম C1.inc count, এটা লিখেছি। এর মাধ্যমে হচ্ছে আমরা ওই কাউন্টের মান হচ্ছে 1 বাড়িয়েছি। কিন্তু আমরা যখন প্লাস প্লাস C1 লিখলাম এখানেও হচ্ছে আমরা ওই প্লাস প্লাস অপারেটর ফাংশনটাকে কল করেছি, কিন্তু লেখার মধ্যে আমাদের কি মনে হচ্ছে যে আমরা ইন্টিজার, যেমন C1 যদি একটা ইন্টিজার টাইপ, প্লাস প্লাস C1 যেভাবে কাজ করে আমার মনে হচ্ছে কি অনেকটা ওইভাবে হচ্ছে আমরা কি কাজ করছি। মানে দুই ক্ষেত্রেই কিন্তু আমাকে কি এখানে আমি একটা ফাংশন লিখেছি, এখানেও কিন্তু আমরা একটা ফাংশন লিখেছি, কিন্তু এই ক্ষেত্রে মানে ফাংশনটা আমাদের কাছে দূরে মনে হচ্ছে যে আমরা নরমাল অপারেটর যেভাবে কাজ করে ঠিক সেভাবে হচ্ছে কি কাজ করাচ্ছি। স্যার এখানে তো আর্গুমেন্ট হিসেবে C1ই যাবে তাই না? না, আর্গুমেন্ট তো নাই। এটা তো এটা ইয়া না, ইউনারি ফাংশন না, সরি ইউনারি অপারেটর না। ইউনারি অপারেটর হচ্ছে 0 আর্গুমেন্ট। এখানে হচ্ছে C1 অবজেক্টের জন্য প্লাস প্লাস অপারেটর ফাংশনটা কল হয়েছে।
বুঝা গেছে কথাটা? জি স্যার। মানে C1 অবজেক্টের জন্য প্লাস প্লাস অপারেটর ফাংশনটা কল হয়েছে, আর যেহেতু এটা ইউনারি অপারেটর এখানে কোনো আর্গুমেন্ট যায়নি। আচ্ছা, এইখানে যেহেতু রিটার্ন টাইপ ভয়েড, তো এটার একটা ভয়েড লেখার কারণে একটা সমস্যা তৈরি করবে। কোথায়? আমি যদি এরকম লিখি C1 ইকুয়াল টু প্লাস প্লাস C2, তো এটা তোমাদের মানে নর্মাল যদি আমি C1 C2 ইন্টিজার ভেরিয়েবল হয় এটা পারফেক্টলি ওকে, তাই না? এখানে কোনো ভুল আছে? এখানে কোনো ভুল নাই। ধরো C2 এর মান হচ্ছে 2, C2 এর মান হচ্ছে 2, তাহলে C1 এর মান কত হবে? 3 C1 এর মান হবে 3, আর C2 এর মান নতুন মান কত হবে? সেটাও 3। হবে তার মানে হচ্ছে প্লাস প্লাস আগে থাকার কারণে আগে C2 বাড়বে, C2 বেড়ে 3 হচ্ছে, আর ওই ভ্যালুটাই C1 এর কাছে যাচ্ছে। তার মানে C1 এবং C2 দুইটারই নতুন ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, তোমাদের একজন একটু কোশ্চেন করেছিল, আমি যদি এখন এটা লিখি তাহলে কি হবে বলো দেখি। তো এগুলো কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পড়ে, ফার্স্ট সেমিস্টারে পড়েছো। এখন কি হবে বলো দেখি, C1 এর মান কত হবে আর C2 এর মান কত হবে? C1 এর মান 2 থাকবে, C2 এর মান কি হবে? C1 এর মান হবে 2 স্যার। C1 এর মান হবে 2, আর C2 এর মান কত হবে? 3। কারণ এটার মানে হচ্ছে আগে C2 এর ভ্যালু C1 কে দিবে, তো C2 এই মুহূর্তে কত ছিল? 2, তাহলে C1 পেয়ে গেল 2, এরপরে প্লাস প্লাসটা হবে, তাহলে প্লাস প্লাসটা বেড়ে হচ্ছে এখন কত হয়ে গেল? 3 হয়ে গেল। আচ্ছা, এখন আমি যদি লিখি C++, C এর মান ধরো হচ্ছে 0, তাহলে C এর নতুন ভ্যালু কত? সো 1 আমি যদি লিখি প্লাস প্লাস C, তাহলে C এর নতুন ভ্যালু কত? এখানে 1। তার মানে এই ক্ষেত্রে এই দুটার মধ্যে কোনো পার্থক্য আমি পাচ্ছি না। যে কোশ্চেন করেছো বুঝেছো যে আমরা ফর লুপের ভিতরে i++ লিখি অথবা প্লাস প্লাস i লিখি, দুইটার মধ্যে কি কোনো পার্থক্য পাই না। কারণ হচ্ছে i এর ভ্যালুটা আমি অন্য কোথাও দিচ্ছি না, আমি আগে বাড়ানো আর পরে বাড়ানোর মধ্যে এখানে কোনো কি পার্থক্য নাই। কিন্তু আমি যদি এরকম করি তখন হচ্ছে কি আগে বাড়ানো আর পরে বাড়ানোর মধ্যে পার্থক্য আছে। কারণ এখানে হচ্ছে আমার হচ্ছে কি আগে C2 বাড়বে, বেড়ে C2 এর নতুন ভ্যালুটা C1 কে দিবে, আর এখানে হচ্ছে আগে C2 এর পুরান যে ভ্যালুটা আছে সেটা C1 কে দিবে, তারপর হচ্ছে C2 হচ্ছে নতুন ভ্যালু নেবে। ক্লিয়ার কোশ্চেনটা যে করেছিলা? কোশ্চেনটা যে করেছো সে বুঝেছো কিনা? আচ্ছা, ঠিক আছে, আমরা অন্য জায়গায় চলে গেছিলাম, আমরা এখন আমাদের মূল কাজে আসি। আচ্ছা, এখানে আমরা যেটা বলেছিলাম, যেহেতু আমি ওখানে ভয়েড রেখেছি তার মানে হচ্ছে কি এটা কাজ করবে না, কারণ এখান থেকে কোনো কিছু রিটার্ন আসছে না, তার মানে C1 কে কোনো কিছু দিবে না। তাইলে আমাদের কোডটা একটু চেঞ্জ করা লাগবে। দেখো আগেরটার সাথে এখানে কি কোডটা একটু চেঞ্জ হয়েছে। এখানে এখন আমরা কি করলাম, করলাম, তাহলে সেই রিটার্ন ভ্যালুটাই হচ্ছে আমি এই পাশে যাকে অ্যাসাইন করব তার কাছে যাবে। তাহলে এখন আমি C2 ইকুয়াল টু প্লাস প্লাস C1, এটা এখন পারফেক্টলি আমার কাজ করবে, কোনো সমস্যা নেই। উপরের লাইনে স্যার হ্যাঁ, উপরেরটা তো কোনো সমস্যা নাই, প্লাস প্লাস C1। অপারেটরের আগে যে আমি কাউন্টার নিছি এটা কি ফাংশন কাউন্টার নাকি অবজেক্ট কাউন্টার? কোনটা? অপারেটর প্লাস প্লাস এর আগে যে আমি কাউন্টারটা লিখছি এটা কি ক্লাস নাকি? এখানে স্যার এখানে এর আগে অপারেটর প্লাস প্লাস, এটার আগে যে কাউন্টারটা লিখছি এই কাউন্টারটা কি রিটার্ন টাইপ?
মানে ক্লাস অবজেক্ট টাইপের আর কি। হ্যাঁ, রিটার্ন টাইপ মানে ক্লাসের নাম। জি স্যার। মানে মানে আমাদের আগের যেটা ছিল, এখানে কি ছিল, অপারেটর আগে কি ছিল, ভয়েড ছিল। তার মানে আমাদের প্লাস অপারেটর ফাংশন যেটা এখানে, সেটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করতো না। আর এখানে হচ্ছে কি অপারেটর প্লাস প্লাস ফাংশনটা হচ্ছে কি একটা অবজেক্ট রিটার্ন করবে। সেই অবজেক্টটা কি মানে কাউন্টার টাইপের কোন একটা ভ্যালু রিটার্ন করবে। তো টেম্পের ডাটা টাইপ হচ্ছে কি কাউন্টার, তাহলে এই দুটা ম্যাচ করছে, তাহলে টেম্পের ভ্যালুটা হচ্ছে রিটার্ন করবে। তো টেম্পের ভিতরে আমরা কি রাখলাম, এই যে মানটা বাড়ালাম, সেই বাড়ানো মানটা হচ্ছে টেম্পের কাছে রাখলাম, তাহলে সেই মানটাই এখানে রিটার্ন হবে এবং সেটা কার কাছে অ্যাসাইন হবে, C2 এর কাছে অ্যাসাইন হবে। স্যার বুঝতে পারছি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমাদের কাছে একটু এটা বিরক্তি লাগতে পারে যে একটা টেম্প ভেরিয়েবলের ক্রিয়েট করে এভাবে অ্যাসাইন করলাম। তো এটাকে মিনিমাইজ করার একটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় নেমলেস টেম্পোরারি অবজেক্ট। অর্থাৎ হচ্ছে রিটার্ন করার জন্য আমাকে যেহেতু একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়েছে টেম্প, তারপর টেম্প কাউন্টের ভিতরে কাউন্টকে অ্যাসাইন করছি। এই কাউন্টটা কার, এই কাউন্টটা হচ্ছে যে অবজেক্টের জন্য কল করেছি। যেমন আমি প্লাস প্লাস C1 লিখলে এটা হচ্ছে C1 এর কাউন্ট, তাহলে সেই কাউন্টটা হচ্ছে কি টেম্পের কাউন্টের কাছে দিলাম, এরপর টেম্পকে রিটার্ন করলাম। তো এই তিনটা লাইন না লিখে এই সেম কাজটাই হচ্ছে এইভাবে লেখা যায়। তো এটাকে বলা হয় নেমলেস। এখানে দেখো এই কাউন্ট ভ্যালুটা পাঠাচ্ছি আর টাইপ হচ্ছে তার কাউন্টার, কিন্তু আমি ওই টেম্পটাকে কোথাও লিখি না এবং অ্যাসাইন গুলো করলাম না, ডাইরেক্ট এভাবে পাঠিয়ে দিচ্ছি। তো এটা একটা সিনট্যাক্স C++ এ এইভাবে পাঠানোর উপায় আছে। কেউ যদি শর্টকাটটা পছন্দ করো করতে পারো, আর না হলে ওইভাবে মানে একটা টেম্প অবজেক্ট ক্রিয়েট করে তার মাধ্যমে পাঠাইতে হবে। তো তোমাদের প্রথম যে ডিসটেন্স ক্লাস দেখেছিলাম ওখানেও রিটার্ন করার সময় দেখবে যে এই প্যাটার্নে হচ্ছে রিটার্ন করেছিলাম, নেমলেস অবজেক্ট দিয়ে করেছিলাম। আমরা ওখানেও কি করতে পারতাম, মানে টেম্প নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে ওটার ফিট আর ইঞ্চেস গুলো অ্যাসাইন করে তারপর টেম্পকে রিটার্ন করতে পারতাম, না করে সরাসরি এইভাবেও করা যায়। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটুকু আলোচনা করছি সেটা হচ্ছে প্লাস প্লাস C1। তো তোমরা সবাই জানো যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর দুই ভাবে ইউজ করা যায়, প্লাস প্লাস C1 ও করা যায়, C1 প্লাস প্লাসও করা যায়। তাহলে আমরা কি সেটা করতে পারবো না? তো উত্তর হচ্ছে যেহেতু অপারেটর এই দুটো আছে এবং এই দুটো যেহেতু কোথাও বলা হয় নাই, মানে অপারেটর তো সেম, কিন্তু যেহেতু এটাকে দুই ফর্মে ইউজ করতে পারি এবং আমরা যে সকল লিস্ট দেখলাম যে করা যায় না, সেখানে এই ধরনের কোনো কথা লেখা নাই যে পোস্টফিক্স ফর্মটা ইউজ করা যাবে না, তার মানে আমরা করতে পারবো। এখন সমস্যা হচ্ছে দুটো তো একই জিনিস, আমরা যখন ওভারলোড করব তখন তো প্লাস প্লাসই লিখতে হবে, তাই না? আমি অপারেটর ফাংশনের নাম কি দিতে হবে, প্লাস প্লাসই দিতে হবে। তাহলে এখন আমি কিভাবে বুঝাবো যে এটা হচ্ছে প্রিফিক্স না এটা হচ্ছে পোস্টফিক্স? তো সেটার জন্য একটা বলতে পারো কিছুটা স্ট্রেঞ্জ একটা আনইউজুয়াল একটা পদ্ধতি ইউজ করেছে। তো এটা যারা কম্পাইলার লিখেছে তারা এটা পছন্দ করেছে দেখে এটা করেছে। জাস্ট ওরা এখানে কি শব্দ দিয়েছে, একটা ইন দিয়েছে। তো এই ইন দেখে মনে হতে পারে কি এর একটা আর্গুমেন্ট আছে, কিন্তু আমরা একটু আগে শিখলাম যে ইউনারি অপারেটরের ক্ষেত্রে কি থাকবে না, কোনো কি থাকবে না, আর্গুমেন্ট থাকবে না। তো এটা জাস্ট হচ্ছে একটা সিম্বল, যে সিম্বল দিয়ে এটাকে বোঝানো হয়েছে যে প্লাস প্লাসটা কি পোস্টফিক্সে লেখা হয়েছে এখানে, আর কিছু না। মানে এই ইন্ট কিন্তু কোনো আর্গুমেন্ট নেওয়ার জন্য কোনো ডাটা টাইপ না। তো এখানে ইন্ট না লিখে যদি পোস্ট লিখতো তাও হইতো আর কি। তো C++ বা সিতে মানে যারা কম্পাইলার ডিজাইন করেছে তারা সবসময় একটা জিনিস করেছে যে একই জিনিসকে মাল্টিপল পারপাজে ইউজ করার চেষ্টা করেছে। তোমরা এটা সিতেও কিন্তু দেখতে পাও যে সিতেও অনেক জিনিস এক জায়গায় এক অর্থ বিয়ার করে।
আর সি প্লাস প্লাসে তো এটা আছেই। তাহলে এখানে ইন শব্দটা কোনো আর্গুমেন্ট না, জাস্ট বোঝানোর জন্য এটা হচ্ছে আমরা প্লাস প্লাসেরটা পোস্টফিক্স ফর্মে হচ্ছে ইউজ করতে চাচ্ছি। তাহলে এখন নিচের এক্সাম্পল গুলো যদি দেখো, যে প্লাস প্লাস সি1 এটাও কাজ করবে, সিটি ইকুয়াল টু প্লাস প্লাস সি1 এটাও পারফেক্টলি কাজ করবে। আবার আমি যদি লিখি সিটি ইকুয়াল টু সি1 প্লাস প্লাস এটাও কাজ করবে। ধরো ইনিশিয়ালি সি1 সি2 এর মান হচ্ছে 0, প্লাস প্লাস সি1 করার কারণে সি1 এর মান হয়ে যাচ্ছে 1, সি1 মানে সি1 এর কাউন্ট ভেরিয়েবলের মান হচ্ছে 1। এখন সি2 ইকুয়াল টু প্লাস প্লাস সি1 করলে যেহেতু প্লাস প্লাস আগে আছে, তাহলে আগে সি1টা বেড়ে 2 হবে, এরপরে 2টা হচ্ছে সি2 এর কাছে যাবে, তাহলে সি2 হচ্ছে 2 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে ডিসপ্লে করলে এই ভ্যালুগুলো পাবো। এখন আমি যদি এটা লিখি সি2 ইকুয়াল টু সি1 প্লাস প্লাস, তাহলে প্রথমে সি1 এর মানটা হচ্ছে সি2 তে অ্যাসাইন হবে, তার মানে সি2 হবে 2, আর এরপরে সি1 হচ্ছে 1 বেড়ে সি1 হবে হচ্ছে 3। তো আমরা এখানে প্রিফিক্স পোস্টফিক্স দুইটা ফর্মে হচ্ছে কি এটাকে ইউজ করতে পারবো। তো মোটামুটি আজকে হচ্ছে একটু কমই পড়াচ্ছি, এইটুকু আমরা করি। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ফ্রেন্ড ফাংশন দিয়ে দেখব যে কাজটা কিভাবে করে আর কি। আর তোমাদেরকে একটা ভিডিও শোনাই এই অপারেটর ওভারলোডিং এর উপরে, আমার কাছে বেশ ভালো লেগেছে ভিডিওটা, তোমরা ইচ্ছা করলে একটু শুনতে পারো। 10 মিনিটের 13 মিনিট মনে হয় ভিডিওটা, আমি একটু দেখে নিই। না ইউটিউবে পাবো না এটা, এটা তাইলে তোমাদের লিংক দিয়ে দিতাম। শোনো, মানে এটা বেশ ভালো। আচ্ছা শোনার জন্য, হ্যাঁ তো আচ্ছা আমার এখানে সাউন্ড দিতে হবে তাহলে। আচ্ছা আমি দিচ্ছি, একটু দাঁড়াও। Overloading. In C++, we have operators. সাউন্ড কি শোনা যাচ্ছে? স্যার ভিডিও দেখা যাচ্ছে না, সাউন্ড শোনা যাচ্ছে। হ্যাঁ মানে ভিডিও আমি এখনো যাচ্ছে না স্যার। ভিডিও দিই নাই তো, শেয়ার দিচ্ছি, মানে সাউন্ডটা শুনতে পেয়েছো? ওকে স্যার, শুনতেছি স্যার, সাউন্ড শুনতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন জি স্যার। না না এই কষ্ট না, ঠিক আছে। খুব বেশি হওয়ার কথা নাই গো। শেয়ার হয়েছে? শেয়ার আসছে? জি জি। For performing like addition operation, multiplication operation, subtraction operation, or conversion operation, increment operator, new operator, and delete operator. For various things, there are operators available in C++. And these operators are meant for some specific data types. So there are some built-in operators on built-in data types, primitive data types available in C++. Like addition can be performed on integer type data or float type data or so on. So if we are defining our own data type, like if I am writing a class called matrix, then can I write an operator for adding two matrices, let us say A and B are two matrices, and I want to get the result C. So can I overload this operator? Yes, the plus operator can be overloaded for a matrix class. So for our own data types, that is user-defined data types, we can overload this operator. So there are various operators that you can overload in C++, except few of them. So let us learn how to overload these operators. Let us take an example of a complex number. In mathematics, we have a complex number that is written in the form of a plus ib, where this is called as a real part and this is called as imaginary part. What is imaginary in this one is I is root of -1, square root of -1. So square root of -1 is undefined.
So we call that part as imaginary. So anything multiplied by imaginary number becomes an imaginary number. And this is a real integer or float number. So if I represent a complex number, let us say 5 plus 7i and 2 plus 9i. Then if I have two complex numbers, we can add them by adding the real parts separately and imaginary parts separately. So we got this as addition of two complex numbers. If I say this is complex number C1 and this is C2, then the result I got here is C3, which is C1 plus C2. So yes, we can perform addition on two complex numbers. So the same thing I want to achieve programmatically, that I want to have a plus operator overloaded. So let us write a class for complex number and see how we can overload addition operator, plus operator. So here I write a class for complex numbers, class complex private members. I'll take real and imaginary as members. Then in public, first of all, I will write a constructor that is complex, which will take two arguments, real and imaginary. So let us make these arguments as default arguments, that is 0 and 0. Means if nothing is passed, they will take the values 0. And here, real assign R and imaginary img assign this I. So this is a default argument constructor. So it works as a parameterized constructor as well as a non-parameterized constructor. Now let us overload addition operator. For learning operator overloading, we have to learn two things. First is how to write a function, and the second thing, what should be the signature of a function. So signature of a function I will show you afterwards. First, let us see how to write a function. So I will write one function for adding two complex numbers. See, if I have three complex numbers, complex C1 having values 3, 7. So 3 is real part and 7 is the imaginary part. Then complex C2, and this is 5 and 4. And also I have complex number that is C3 without any arguments, means it will be 0, 0. Now assume this is inside main method. Now what I want is C3 assign C1 plus C2. Now the question is, addition should be done, but who will do this addition? C1 object of a complex class, C2, C3, all are objects of complex class. Now this addition, who should do it? So instead of writing plus, I will make a change here. Instead of saying plus, see, I will say C1 dot add, there is a function add, which will take C2 as a parameter. So who is going to add them? C1 is going to add. And who is as an argument? C2 is an argument. See, suppose I have some cash, I have some money with me, and you also have some money with you. Now we want to add. Now who should add this? I also know how to add, and you also know how to add. So if I want to add, I should take money from you as a parameter, and my money is there with me only. I will add total this. Or else you take my money, you know how to add it. So you take my money as parameter and you add it. So either you add it or I will add it, right? Any one of us will add this amount. So same way, who will add a complex number? C1 will add by taking C2 as argument, or C2 will add by taking C1 as argument. So it can also be done like this. C3 assign C2 dot add, C1 will be taken as parameter. So I will show you how to write this function. So here I will write down function name is add. Okay, function name is add. Then what is the parameter it is taking? C1 or C2, anyone. So it's a complex number. So complex C, or let us call it as X.
a different name. Then, after adding, what it should do, it should return a result that is a complex number, a next complex number. So the return type is also complex. Yes, this becomes the signature of a add function. Now, how it will add? Inside this, we will take some temporary complex number for getting the result temp. Then, now this is a temporary variable for adding two numbers and storing the result there. So first is temp dot real should be equal to its own real dot x dot real, and temp's imaginary img will be its own imaginary and x dot imaginary. So this plus, sorry, imaginary. Now here two real parts are added and two imaginary parts are added, and the result is stored in temporary variable. Then the result is return temp. That's all. This is a function. Now let us understand how this is working. See, when I call, let us take this example. I'll remove this example. C1 dot add C2. So this add function is called upon C1, and C2 is going as parameter. So as we have three objects here, so I will draw them. C1 is having 3 and 7. C2 is having 5 and 4. Now C3 is there, which is empty now. Now let us understand it's working. See, C2 is going as parameter. So what is this X? This is called as X there. So actually the C2 is not passed. The value of C2 is passed there. So the same object goes there and X is this one. Then here a temporary variable is created. So this is a temporary variable, another complex number. Then temp.real assign a real plus X dot real. Temp's real, this part, is assigned with real. So whose real it is? See, this is called upon C1. So C1's real. Just real means C1's real. Then plus X dot real. So who is X? C2 is passed as X. So this real. So 3 plus 5 are added and stored in temp's real. So this is 8. Now the next statement is img plus X dot img. So first img, this one, whose imaginary it is? It belongs to the object on whom we have called this function. So we have called that function upon C1. So that img belongs to C1. Then X dot img, that is imaginary. So X is this one, C2 we are passing it as parameter. So it's imaginary. They are added and the result is stored in temp's imaginary. So these two are added and it is stored here. Now the last line is return temp. So this object is return and it is return. Return is copied in C3. So this becomes 8 and 11. So these two are added. Who is adding this one? C1 is adding these two. So when C1 adds, it says real plus X dot real, right? And imaginary plus X dot imaginary. This is how it is adding, and the result is stored here in temp. And this is returned back and the result is copied in the C3. So this is how addition is done. That's it. So this logic is important. How to write the function is important, right? I'll change something and show you. Instead of C1, if I write C2 here and C1 here, then this function will be called upon this object and this becomes X, right? And real and imaginary means these values, and X dot real and X dot imaginary means these values. So this is just like I have shown you that either you add the money or I will add the money. It is just like that. Either the function can be called upon C1 or it can be called upon C2. So understanding the logic was one important thing. So I have finished it.
Now let us see how to make it as operator overloading. Add function we already have. Now this function we want to convert it into an operator. So how to do that I'll show you. Now instead of writing like this, I want to write like this. C3 assign C1 dot operator plus C2. So what is this? I have changed the name of function add to operator plus. So instead of add, can I write this operator plus? Yes. Here I can write operator plus. Operator, so there's no space. I'll just make some space here. Operator plus. So this is complex. You can convert into operator plus. Now how to call? Do I have to call like this? No, I don't have to call like this. I can say C3 assign C1 plus C2. So it will look for this operator plus, and the operator plus function is available here. So this function will be called. So instead of writing add, dot add, so you don't have to use a dot operator, you can simply add two complex numbers, just how you add two integers and two floats. So that's it. This is the way of overloading operators. So C3 assign C1 plus C2, this function will be called, that is operator plus function will be called. So I have explained you through this add function, then I converted into an operator. Now we don't have this function anymore. We have changed the name to operator plus. So instead of writing dot add, you can just write plus and it acts as operator on complex numbers. So that's it. So you can practice this one. I will show you, I will demonstrate how to write on this program and execute it. Let us look at an example of operator overloading. So here I will create a class for complex number and I will overload addition. For that, first of all, we will write something for adding, then I will overload. So let us হ্যাঁ, তোমরা শুনেছো এটা? জি স্যার। জি স্যার। আর ইয়াটা খুব সুন্দর আর কি, এক্সপ্লেনেশন করার পদ্ধতিটা খুব ভালো, আর যেহেতু বোর্ড ইউজ করতে পারে এটা খুব কাজে দেয় আর কি। যেমন আমি সাধারণত ক্লাস হচ্ছে বোর্ডে পছন্দ করি পাওয়ার পয়েন্টে নেওয়ার থেকে। স্যার আপনার কথা ক্লিয়ার না। কথা শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তো এই ভিডিওটা থেকে মানে ভিডিওতে যেহেতু এখানে বোর্ডে প্রেজেন্টেশন করা হচ্ছে, এটা একটু সহজ আর কি, যে বোঝানোটা ভেঙে ভেঙে দেখানো যায় আর কি। তো এবং আমি সাধারণত যখন আগে ক্লাস নিতাম তখন হচ্ছে বোর্ড ইউজ করতে পছন্দ করতাম, প্রজেক্টর আমি বেসিক্যালি খুব একটা পছন্দ করি না ক্লাস নেওয়ার জন্য। যাই হোক, আমার মনে হয় কিছু কিছু জিনিস আছে স্যার প্রজেক্টরে করা ঠিক, আর কিছু কিছু আছে সরাসরি ফিজিক্যালি ভালো। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে হচ্ছে বোর্ড হচ্ছে বেটার। আর ধরো হচ্ছে একটা কমপ্লেক্স ড্রয়িং যখন আমি দেখাতে হবে, ওই ড্রয়িং করতে করতে তো অনেক সময় চলে যাবে, তো সেক্ষেত্রে হচ্ছে মানে প্রজেক্টর ইউজ করার সুবিধা আর কি। আর তোমার যখন হচ্ছে বোর্ডে আমি যখন লিখি এবং স্টুডেন্টরাও যখন ওই জিনিসটা খাতায় লিখে, তখন কিন্তু মানে পড়ার সাথে সাথে তার মানে খাতায় লিখছে তো ওই একটা প্র্যাকটিস হয় এবং মাথায় জিনিসগুলো গাছে। আর প্রজেক্টরে হচ্ছে যদি স্টুডেন্টরা অ্যাটেন্টিভ না হয় তাহলে খুব সমস্যা, মানে তোমাকে তখন হচ্ছে একদিকে শুনতে হচ্ছে একদিকে লিখতে হচ্ছে, এর ফলে তোমার কনসেন্ট্রেটটা ক্লাসের দিকে বেশি থাকে। কিন্তু প্রজেক্টরের ক্ষেত্রে যেটা সমস্যা হয় বা এই অনলাইন ক্লাসে যেটা সমস্যা হচ্ছে, তোমরা অনেক সময় কনসেন্ট্রেশন অন্যদিকে নিয়ে যাও আর কি, ওইভাবে রাখো না। তো তোমরা যদি এরকম প্যারালালি লিখো কাজ করো তাহলে অনেক সময় হয় আর কি। তো প্রজেক্টরের মূল যেটা সুবিধা সেটা হলো ফার্স্ট ক্লাস নেওয়া যায়, কিন্তু আমি জেনারেলি প্রেফার করি স্লো, মাথার ভিতরে আস্তে আস্তে ঢুকবে, সেটা হচ্ছে প্রেফারেবল। দেখ এখন প্যান্ডামিকের কারণে তো আমরা পারছি না, যদি ইউনিভার্সিটি খুলে তাহলে দেখা যাবে যে বেশ কিছু ক্লাস আমরা চেষ্টা করব বোর্ডে নেওয়া যায় কিনা। তো ঠিক আছে, আমরা মনে হয় আজকে এখানেই শেষ করি। হ্যাঁ, আজকে কি ইউটিউবে চ্যানেল আছে নাকি স্যার ভিডিওগুলো?
আমি এটা অন্যভাবে পেয়েছি। এখন তোমাদের কেউ একজন বললো যে স্যার এটা তো কোর্সেরা থেকে কোর্সগুলো নিতে হয় কিনে। মানে ইউডেমি এটা হচ্ছে পেইড ভার্সন তো এখন। হ্যাঁ ইউডেমিতেই কিনে নিতে হয় স্যার এগুলো। হ্যাঁ এটা পেইড ভার্সন, এই জন্য বললাম যে মানে কেউ যদি ফ্রি কোনো চ্যানেল জানো কিনা আমি জানি না। না আচ্ছা একজন ফ্রি এগুলো দেয় না, এমনিতে কতগুলো পাইছি। একজন বলতেছে আছে, তো তুমি যদি আমাকে লিংকটা দাও আমি চেক করে দেখব। ম্যাসাচুসেটস মনে হয় একটা আছে। মানে তুমি এই পার্সনের ওইটা তুমি যদি পাও আমাকে একটু লিংকটা দাও, আমি চেক করে দেখব যে তাহলে তোমাদেরকে দিব আর কি। আচ্ছা ঠিক আছে, আমাকে ইমেলে লিংকটা দিয়ে দিও, আমি চেক করে দেখব, যদি ঠিকমতো কাজ করে তাহলে তোমাদের ওই ক্লাসরুমে আমি দিব আর কি। হ্যাঁ এটা করা যাবে, তবে অনেক ভারী। আমি এমবি দিয়ে ক্লাস নিত, এই জন্য বাসায় আর ডাউনলোড করি। দেখি ক্যাম্পাসে গেলে আমি হচ্ছে একদিন ডাউনলোড করে তোমাদেরকে দিতে পারি কিনা দেখবো। তার ক্লাসটা একটু রেকর্ডিংটা দিয়ে দিলে আর্লি ভালো হয়। হ্যাঁ আচ্ছা দিয়ে দিব। ওকে স্যার, ঠিক আছে তাহলে আমরা এখানে শেষ করি। ওকে স্যার।